দূর হ, আমি ব্যস্ত আছি। সব ছেলেরা চুপ হয়ে যায়। শামিন কিছুক্ষণ পরে বলে ওঠে, তোর ভাবির কোনো খবর আছে? হাসার জি, আজ সকালে দেখলাম কোথাও যাওয়ার আগে রিক্সা ঠিক করছে। রিক্সাওয়ালার সাথে রিক্সা ভাড়া নিয়ে 10 মিনিট ঝগড়া করলো। রিক্সাওয়ালা 30 টাকার ভাড়া চার্জছিল, কিন্তু ভাবি 25 টাকা, ওপরে 1 টাকাও দেবে না। সব ছেলেরা হেসে ফেলে। শামিন রাগী দৃষ্টিতে ওদের দিকে তাকিয়ে বলে, হাসার কি আছে? সব কটাকে চর মারবো। কতটা হিসেবেই আমার বউ দেখেছিস? এমন মেয়েই তো সংসারের উন্নতি করবে। আমি আমার বউকে নিয়ে গর্ব করি। সবাই চুপ হয়ে যায়। শামিন তৌফের দিকে তাকিয়ে বলে, তারপর কি হয়েছে? ওই রিক্সাওয়ালা জিতেছে নাকি আমার বউ? আপনার বউ ভাই। বৃদ্ধা রিক্সাওয়ালা একবার ঘাড় ঘুরিয়ে আলোর দিকে তাকায়, তারপর নরম গলায় বলে। আলো তার জবাব দেয় না। ওড়না দিয়ে মুখ চেপে ধরে কেঁদে যাচ্ছে। তার শরীরটা একটু পরপর কেঁপে কেঁপে উঠছে। রিক্সাওয়ালা আমতা আমতা করে বলে। আলো কান্না থামানোর বৃথা চেষ্টা করে বলে। শামিন ইয়াসের পার্টি অফিসে। শামিন চেয়ার থেকে উঠে দাঁড়ায়। এখন তাকে বের হতে হবে। তার দলের ছেলেরাও শামিনের দেখাদেখি উঠে দাঁড়ায়। এমন সময় সবুজের ফোন আসে। শামিন ফোনটা রিসিভ করতেই সবুজ বলে, ভাই, ভাবি উপরে যাচ্ছে কাজ শেষে। ফোনটা রাখার সাথে সাথে দরজা ঠেলে আলো ভেতরে ঢোকে। শামিন আলোর দিকে তাকিয়ে আছে। আলো প্রায় ছুটে গিয়ে শামিনের শার্টের কলার ধরে। আর কতবার কতবার আপনি আমাকে অসম্মান করবেন ইয়াসার মির্জা? গলা দিয়ে কথা বের হচ্ছে না আলোর। সে হাঁপাচ্ছে। শামিন নরম গলায় বলে, কি হয়েছে আলো? আমি কখন তোমাকে অসম্মান করলাম? আলো শামিনকে ঝাঁকুনি দিয়ে বলে, নাটকবাজ লোক, জুতো মেরে গুরুদান করা হচ্ছে। খুব টাকা আপনার, তাই না? সেটাই দেখাচ্ছেন সবখানে। আমাকে ধোকার মাধ্যমে টাকা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? বলুন, কে দিয়েছে? শামিন ঘামতে থাকে। আলো জেনে গিয়েছে সবটা। এখন এই জেদি মেয়েটাকে সে কিভাবে সামলাবে? আলো আবারও কলার ধরে সাহস কি করে হয় আমাকে ছোট করার, দয়া করার? শামিন আলোর নরম ছোট দুটো হাত তার কলার থেকে সরিয়ে দিয়ে নিজের হাতের মধ্যে নিয়ে আলোর চোখের দিকে তাকায়। নরম গলায় বলে, সরি আলো, আমি তো সবটা ঠিকঠাক করতে চেয়েছি তোমার লাইফে। আলো চেঁচিয়ে ওঠে, কি ঠিক করতে পেরেছেন? আমার বাবা একটা পঙ্গু লোকের মতো বাড়িতে পড়ে আছে, পেরেছেন ঠিক করতে? লোকজন রাস্তাঘাটে আমাকে আপনার খেয়ে ছেড়ে দেওয়া মাল বলে, পেরেছেন ঠিক করতে? কান্নায় ভেঙে পড়ে আলো। কাঁদতে কাঁদতে মেঝেতে বসে পড়ে। শামিন কিছুক্ষণ আলোকে দেখে হাঁটু গেড়ে তার মুখোমুখি বসে পড়ে। আলো বলতে থাকে, এখন আপনি সবাইকে ভালো মানুষই দেখাচ্ছেন, আপনার সবাইকে নিজের অর্থ ক্ষমতা নাটক দিয়ে মুগ্ধ করতে চাইছেন, তাই না? শামিন নরম গলায় বলে, এভাবে আমার অনুভূতির ভুল ব্যাখ্যা দিও না আলো। আমি অনুতপ্ত। যা যা করেছি সবটা নিজের অনুশোচনা থেকে। অনুশোচনা? স্বামী নিয়াসারের অনুশোচনা হয়েছে কখনো? শামিন আলোর চোখে চোখ রাখে, তারপর বলে, তুমি দেখতে পাওনি বলে হয়নি, এমনটা তো নয় আলো। আমি তো নিজে নিজেকে জানি। আমি কতটা অন্ধকার মানুষ ছিলাম তা আমি জানি আলো। তুমি আমার জীবনে আলো হয়ে এসেছিলে। মানলাম সবটা আমার অপরাধ, আমি অপরাধী। কিন্তু একজন অপরাধীও যে কখনো শুধরে নিতে পারে নিজেকে, সেটা কেন তুমি মানতে পারছো না? শুধরেছেন? কি শুধরেছেন আপনি? যে ভয়ঙ্কর অপরাধ আপনি করেছেন তার শাস্তি আপনি জানেন? পেয়েছেন শাস্তি? বুক ফুলিয়ে সমাজে মহান সেজে ঘুরে বেড়াচ্ছেন। অবৈধভাবে প্রতিপক্ষকে বসিয়ে রেখে ভোটে জিতেছেন। লজ্জা করে না এই চেয়ারে বসতে? তারপর সব কিছুর ওপরে ছড়ি ঘোরাচ্ছেন আপনি। সব কিছু আপনার নিয়ন্ত্রণে চলছে। আমাদের বিয়ে, আমাদের ডিভোর্স, উকিল, আমার জীবন, সব কিছু আপনিই নিয়ন্ত্রণ করছেন। শুধরেছেনটা কি আপনি? পাক্কা নাটকবাজ আপনি। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। আলোর কান্নার বেগ বাড়ছে। সে উঠে দাঁড়ায়। শামিন নরম গলায় বলে, ভালোবেসে ফেলেছি তোমাকে আলো। আমার অনুভূতি গ্রহণ করতে না পারো, কিন্তু অসম্মান করো না অন্তত। আলো শামিনের দিকে তাকায়। ভালোবাসা চাই না, আপনার ভালোবাসা চাই না আমি।
উন্মাদের মতো ঘরের জিনিসপত্র ভাঙচুর করতে থাকে আলো। আলোর গায়ের ওড়না নিচে পড়ে যায়। শামিনের দলের ছেলেরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শামিন গিয়ে আলোকে ধরে ফেলে। ওড়না উঠিয়ে আলোর শরীর ঢেকে দিয়ে আলোর চোখের দিকে তাকায়। আলো উন্মাদের মতো বিড়বিড় করে শামিনের চোখে চোখ রেখে বলে, আপনার শাস্তির আশা আমি করি না। আপনি রাজ করতে দুনিয়ায় এসেছেন, মন ভরে রাজ করুন। মেয়র হন, এমপি হন, অর্থবান হন, যা ইচ্ছা হন, শুধু আমাদের ছাপোষা পরিবারটাকে ছেড়ে দিন। একটা কথা আপনাকে বলে দেই, আজ থেকে কখনো যদি আমি দেখতে পাই আপনি আমাকে আপনার ক্ষমতা, অর্থ দিয়া দয়া দেখিয়ে আমার আত্মসম্মানে আঘাত করেছেন, তাহলে আমি সুইসাইড করব শামীম ইয়াসসার মির্জা। আমি মানুষের কাছ থেকে আপনার খেয়ে ছেড়ে দেওয়া মাল অপবাদ মাথায় নিয়ে বাঁচতে পারবো, কিন্তু আপনার থেকে দয়া নিয়ে নয়। এর থেকে ভালো আমি আত্মহত্যা করব। কথাটা শুনে শামিন আলোকে ছেড়ে দেয়। আলো শামিনের দিকে তাকিয়ে হাঁপাতে থাকে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে তার ব্যাগটা কাঁধে তুলে নেয়। তারপর যতখানি তেজ নিয়ে এসেছিল শামিনের সামনে ঠিক ততখানি নিস্তেজ হয়ে চলে গিয়েছে। শামিন দাঁড়িয়ে থেকে তার ছেলেদের মুখের দিকে তাকায়। সবাই মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পরে নিস্তেজ কণ্ঠে বলে ওঠে, শেষমেশ ওই আসিয়া ফেরাউনকে ডুবিয়েই ছাড়লো রে হাত। বেশি রাত হয়নি। গলির রাস্তায় এখনো বড় ট্রাক চলছে। রিকশায় বেল বাজছে। আলো মাথা তুলে উঠে বসতে চায় কিন্তু পারে না। মাথা ভারী হয়ে আছে তার। বেলা 12টার বাড়ি ফিরে সেই যে ঘরে ঢুকেছে এখনো বের হয়নি। রেহেনা এসে বারবার ডেকে গিয়েছে, বলেছে একটু একা থাকবে সে। মাথা ঘুরিয়ে দেওয়াল ঘড়ির দিকে তাকিয়ে দেখে রাত 8টা বেজে গিয়েছে। এখন না উঠলে আব্বু আম্মু বেশ চিন্তায় পড়ে যাবে। তাই কষ্ট হলেও উঠে বসে আলো। ওয়াশরুমে ঢুকে চোখে মুখে পানি দিয়ে বের হয়। আজ কোনো অর্ডার নেয়নি সে। সেই মানসিক পরিস্থিতিতেও আলো ছিল না। হুট করে আলোর ঘরের দরজা ঠেলে আয়াত ভেতরে ঢোকে। আলো মাথা ঘুরিয়ে আয়াতের দিকে তাকিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই আয়াত হাঁপাতে হাঁপাতে বলে। আলো কপাল কুঁচকে ফেলে। আয়াত বলতে থাকে। আলো দ্রুত পায়ে হেঁটে বসার ঘরে যায়। বসার ঘরে আতায়ুর আলম, রেহেনা, আজান দাঁড়িয়ে টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। আলো তাদের থেকে চোখ সরিয়ে টিভির দিকে তাকাতেই থমকে যায়। একটা লোকাল চ্যানেলে খবরের হেডলাইনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে সে। নির্বাচিত তরুণ মেয়র শামীম ইয়াসসার মির্জা তার পদত্যাগপত্র জমা দিয়েছে। সংবাদ পাঠিকা বলতে থাকে, আর সন্ধ্যা 6টা নাগাদ তিনি নিজের বাসভবনে বসে সাংবাদিকদের কাছে বিষয়টা নিশ্চিত করেছেন। আলো খবরটা শুনে টিভির স্ক্রিনে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। স্ক্রিনে একটু পরপর শামীম ইয়াসসারের একটা শুভ্র পাঞ্জাবির উপরে মুজিব কোট পরা হাস্য উজ্জ্বল ছবি দেখানো হচ্ছে। আলো কিছু বুঝতে পারছে না বিষয়টা। সে তার আব্বু আম্মুর দিকে তাকাচ্ছে। টিভির রিমোট হাতে নিয়ে সে পরপর কয়েকটি চ্যানেল পাল্টাতে থাকে। প্রত্যেকটা লোকাল চ্যানেল একই খবর। একটা চ্যানেলে দেখাচ্ছে জনগণের প্রতিক্রিয়া। সবাই শামিনের এমন সিদ্ধান্ত মেনে নিতে নারাজ। দলের ছেলেগুলো চেঁচিয়ে চেঁচিয়ে কিছু একটা বলছে। আলো টিভি অফ করে দেয়। কলিং বেল বেজে ওঠে। আজান গিয়ে দরজা খুলে দিতেই ঈশিতা আর ঋতু ভেতরে ঢোকে। ঋতু কাঁদছে। ঈশিতা এসে আলোর মুখোমুখি দাঁড়িয়ে কাঁপা কাঁপা গলায় কান্না আটকে রেখে বলে ওঠে। আলো বোকার মতো ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঋতু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। তারপর ধরা গলায় বলে ওঠে, তুমি জিতে গেলে ভাবি। আলো চুপ করে ঋতুর মুখের দিকে তাকিয়ে থাকে। হঠাৎ তার ফোন বেজে ওঠে। ফোনের স্ক্রিনে একটা নাম্বার দেখে সে বুঝে যায় ওটা কার নাম্বার। রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, অদ্রিতা। থানার নতুন অফিসার সমীর দত্ত শামিনের দিকে কটমট দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। কয়েক মুহূর্ত পরে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, বাড়াবাড়ি করছিস শামিন। বাড়াবাড়ি করছিস তুই সমীর। একজন দায়িত্ববান পুলিশ অফিসার হয়ে নিজের দায়িত্ব পালনে অনীহা দেখাচ্ছিস। কনস্টেবলকে বল আমাকে লকআপে দিতে। ভাইয়ের পাশে থেকে ইলহাম মির্জা চেঁচিয়ে ওঠে, হোয়াট আর ইউ ডুইং ভাইয়া? পাগল হয়েছো তুমি? বাবা ওদিকে অসুস্থ হয়ে পড়েছে। এসব শুনলে তো শেষ হয়ে যাবে। বাবার অবস্থা ভালো নেই ভাইয়া। পাগল হব কেন? অন্যায় করেছি, শাস্তি পাওয়া উচিত।
ইলহাম ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকে। সমীর দত্ত মাথা ঠান্ডা রেখে বলে, আচ্ছা বুঝলাম, শুরু থেকে বল আবার কি করেছিস তুই ওই মেয়েটার সাথে? শামিন ক্ষেপে গিয়ে বলে, কতবার বলবো আমি ওকে কিডন্যাপ করেছি, জোরপূর্বক বিয়ে করে ওকে জিম্মি করে রেখেছি এবং ওর পরিবারের লোকজনকে মেরে ফেলার হুমকি দিয়েছি। এখন আমাকে অ্যারেস্ট কর। সমীর বলে, বুঝলাম। তো তুই এসব যার সাথে করেছিস সে কোথায়? কমপ্লেন কোথায়? প্রমাণ কোথায়? কিসের ভিত্তিতে আমি তোকে অ্যারেস্ট করব? আমি কি থানায় এসে তোর সাথে মস্করা করছি এত রাতে? আমি নিজে স্বীকার করেছি সবটা, সেটা কি যথেষ্ট নয়? ওসি সমীর দত্ত শামিনের দিকে তাকিয়ে থাকে। ইলহাম অসহায়ের মতো তার বড় ভাইকে দেখছে। থানার বাইরে শোরগোলের আওয়াজ শোনা যাচ্ছে। শামিনের দলের ছেলেরা সবাই থানার বাইরে থেকে শামিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। শামিনের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। সমীর বেল টিপে একজন কনস্টেবলকে ডাকে। কনস্টেবল এসে দাঁড়াতেই সমীর বলে, বাইরে কি হচ্ছে? শামিন চুপচাপ বসে আছে, তার দৃষ্টি টেবিলের ওপর একটা পেপার ওয়েটের নিবদ্ধ। সমীর শামিনের দিকে তাকিয়ে বলে, তুই যা করতে চাইছিস তাতে তোর পুরো লাইফ, তোর রাজনৈতিক লাইফ জাস্ট ধ্বংস হয়ে যাবে। তুই কি বুঝতে পারছিস না? পদত্যাগপত্র জমা দিয়েছি। রাজনৈতিক লাইফ বলে তো আর কিছু নেই আমার। আমার লাইফের কথা যদি বলিস, ওটা এমনিতেও নষ্ট। ইলহাম আকুতির সুরে বলে ওঠে। ভাইয়া কেন এমন পাগলামি করছো? শামিন কোনো জবাব না দিয়ে সমীরের চোখে চোখ রেখে বলে, অ্যারেস্ট কর আমাকে। আলো ফোনটা কানে ধরে চুপ করে থাকে। ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, অদ্রিতা, ভাইয়া আমাদের জন্য কতটা ইম্পর্টেন্ট তা তুমি নিশ্চয়ই এতদিনে বুঝতে পেরেছো। তো আমি কি করব ইসমাম? আমি তো কোনো কমপ্লেন করিনি। তোমার ভাইয়া নিজে থেকে এসে এসব করেছে। সেটাই অদ্রিতা, ভাইয়া নিজে থেকেই করেছে। আলো কিছুক্ষণ চুপ করে থেকে বলে, তোমরা আমার সাথে এমন করছো কেন ইসমাম? তোমাদের পরিবারের সবার মুখের দিকে তাকালে মনে হয় আসল অপরাধী আমি, তোমার ভাইয়া নয়। আমার অন্যায়টা কি, অপরাধ কি আমার, বলো? ইসমাম স্বাভাবিক গলায় বলে, অপরাধ করনি এমনটা তো নয় অদ্রিতা, ভাইয়াকে ভুল বুঝে চর মেরেছ, হেনস্থা করেছ একজন মানুষকে। আলো অবাক হয়ে ইসমামের কথা শোনে, বলে, তার জন্য কি আমি যথেষ্ট শাস্তি পাইনি ইসমাম? তোমার ভাইয়া নিজের হাতে আমাকে শাস্তি দিয়েছে। আমি তার পা ধরেছি, তুমি জানো। সেদিন তোমাকে বলিনি সেসব কথা। যথেষ্ট শাস্তি পেয়েছি। উল্টো আমার বাবা যা করেইনি তার জন্য আমার জীবনটা নষ্ট করে দিয়েছে তোমার ভাইয়া। ইসমাম কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, আমার পরিবারের প্রত্যেকটা মানুষের ভালো থাকা ওই মানুষটার সাথে জড়িয়ে আছে অদ্রিতা। প্রত্যেকটা মানুষের খুশি ওই মানুষটার উপর নির্ভর করে। এখন তুমি কি করবে সেটা তোমার বিবেচনা। অন্যায় আবদার বলো বা যাই বলো, মনে হলো তোমাকে বলতে পারি তাই বললাম। আর হ্যাঁ, আমি তোমাকে অপরাধী বলছি না অদ্রিতা, কোনো অবস্থাতেই না। আমি শুধু আমার ভাইয়ের জন্য কষ্ট হচ্ছে যেমনটা তোমার জন্য হতো। ইসমাম কল কেটে দেয়। ইসমাম ফোন কেটে দেয়। আলো ঘর থেকে বেরিয়ে বসার ঘরের দিকে যায়। ঋতু সোফায় বসে আছে, শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মুছে আলোর দিকে তাকিয়ে বলে, দয়া করো ভাবি, নিজের ভাইদের ভালোবাসা স্নেহ আমি পাইনি। ওই মানুষটা দিয়েছে আমাকে সেসব। আমি দয়া চাইছি তোমার কাছে আমার ভাইয়ের জন্য। রাহাতের ফোন বাজছে। থানার বাইরে দাঁড়িয়ে আছে সে। ভেতরে এইমাত্র জামিল গিয়েছে। ফোনের স্ক্রিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে রাহাত ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে সাগর ভুইয়ার কণ্ঠস্বর শোনা যাচ্ছে। খিকখিক করে হাসতে হাসতে বলে, কিরে শামিনের চামচা, তোদের ভাইয়ের হাওয়া বেরিয়ে গেছে দেখলাম। এখন কেমন লাগছে তোদের? রাহাত চুপ করে থাকে। সাগর বলতে থাকে, শালা ভয় পেয়ে মার ছেড়েছে নাকি? কোথায় তোর ভাই, কোথায়? রাহাত এদিক ওদিক তাকিয়ে গলার স্বর নিচু করে দাঁত খিচিয়ে বলে, আচ্ছা তাই নাকি? তাহলে টুট টুট শব্দ হয়। রাহাত ফোন কেটে দিয়ে দাঁড়িয়ে থাকে। ফুয়াদ থানার সামনে বাইক দাঁড় করিয়ে এগিয়ে যায়। রাহাত বলে, জামিল শামিনের হাত ধরে রেখেছে। উৎকণ্ঠা নিয়ে বলে, ভাই সাংবাদিক এসে ভিড় করেছে, আপনি চলেন এখান থেকে, দোহাই লাগে। তোর বউ অসুস্থ, বাড়িতে যা জামিল।
গম্ভীর কণ্ঠে বলে শামিন। সমীর শামিনের দিকে তাকিয়ে থাকে। ফুয়াদ ছুটে এসে শামিনকে ধরে, ঝাঁকুনি দিয়ে বলে, কি কি শুরু করেছিস এসব? শেষ করেছি সবটা। নিস্তেজ কণ্ঠে জবাব দেয় শামিন। তারপর সমীরের দিকে তাকিয়ে বলে, অ্যারেস্ট মি। বাড়াবাড়ি করছিস শামিন। ফুয়াদ চেঁচিয়ে ওঠে। সমীর কিছুক্ষণ শামিনের দিকে তাকিয়ে থেকে একজন কনস্টেবলকে বলে। নিয়ে যাও ওকে। শামিন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। কনস্টেবল এসে নিয়ে যায় তাকে। ইলহাম আহত চোখে তাকিয়ে থাকে। ফুয়াদ সমীরের দিকে অসহায়ের মতো তাকায়। সমীর বলে, ওকে শান্ত করার জন্য পাঠিয়েছি লকআপে। কমপ্লেন না পেলে আমার বাপের সাধ্য নেই ওকে আটকে রাখার। চিন্তা করিস না। বাড়ির জামাটা পাল্টে একটা শাড়ি পরে নেয় আলো। পার্স ব্যাগের মধ্যে ফোনটা ঢুকিয়ে নিয়ে বসার ঘরের দিকে যায়। ঈশিতা উঠে দাঁড়ায়। রেহিনা কণ্ঠে উৎকণ্ঠা নিয়ে বলে, কোথায় যাচ্ছিস? আলো তার উত্তর না দিয়ে ঈশিতার দিকে তাকিয়ে বলে, ঋতুকে নিয়ে বাড়িতে যাও আপু, ও এমনিতেই অসুস্থ। ঠান্ডা গলায় প্রশ্ন করে ঈশিতা। আলো কিছু না বলে বেরিয়ে যায় ঘর থেকে। অনেক খুঁজে একটা রিক্সা পেয়েছে অবশেষে। থানার সামনে নেমে ভাড়া মিটিয়ে দিয়ে এদিক ওদিক তাকায়। থানার বাউন্ডারির ভেতরে শামিনের ছেলেরা দাঁড়িয়ে আছে। আলোকে দেখে তো সবাইকে নিচু স্বরে বলে, কে এসেছে দেখ। সবাই মাথা তুলে আলোর দিকে তাকায়। আলো ধীর পায়ে এগিয়ে গিয়ে তাদের দৃষ্টি উপেক্ষা করে থানার দালানের ভেতর ঢোকে। স্যার, একজন মেয়ে এসেছে আপনার সঙ্গে কথা বলতে। কনস্টেবলের কথা শুনে সমীর দত্ত তার দিকে তাকিয়ে বলে, একটু অপেক্ষা করতে বলো তাকে। অভিযোগ থাকলে নাও, আমি ব্যস্ত। ইসুফ। স্যার, মেয়েটির নাম অদ্রিতা আলো। সমীর ফুয়াদের দিকে তাকিয়ে বলে, এই সেই নয় তো? ফুয়াদ বলে, সম্ভবত। সমীর দত্ত কনস্টেবলের দিকে তাকিয়ে বলে, ভিতরে নিয়ে এসো। নীল রঙের একটা শাড়ি, জমিনে নেভি ব্লু সুতোর কাজ, আঁচল টেনে নিজেকে জড়িয়ে রেখেছে। চেহারায় সাজসজ্জা নেই কোনো, একেবারেই সাদামাটা। সমীর পা থেকে মাথা পর্যন্ত দেখে খুবই ভদ্রভাবে বলে, বলুন। আলো ঘরে থাকা প্রত্যেকের দিকে একবার করে তাকিয়ে চেয়ার টেনে বসে পড়ে। তারপর সরাসরি সমীরের চোখের দিকে তাকায়। সমীর বলতে থাকে, বলুন। ইয়াসার মির্জা কোথায়? নিস্তেজ কণ্ঠে বলে ওঠে আলো। লকআপে। আলো চমকে ওঠে। সমীর বলে, আমারই কনস্টেবল বলল পাঠাতে যাচ্ছিলাম আপনাদের বাড়িতে। আলো সমীরের দিকে তাকিয়ে আছে। সমীর বলতে থাকে, ইয়াসার মির্জা তার জবানবন্দিতে উল্লেখ করেছেন তিনি আপনাকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করেছেন, জিম্মি করে রেখে আপনার এবং আপনার পরিবারের প্রাণনাশের হুমকি দিয়েছেন। এইসব আপনার কাছ থেকে শুনতে চাই। এইসব ঘটনা যদি সত্যি হয় তাহলে আমরা ব্যবস্থা নিয়ে ইয়াসার মির্জার সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করব। আপনি নির্ভয়ে বলুন। আলো মাথা ঘুরিয়ে ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ অসহায়ের মতো তার দিকে তাকিয়ে আছে। সমীর বলে, বলুন, তিনি আপনাকে জোরপূর্বক বিয়ে করেছেন, কিডন্যাপ করেছেন আপনাকে? আলো কিছুক্ষণ চুপচাপ বসে থেকে অস্ফুট স্বরে বলে, না। কোনো শারীরিক মানসিক আঘাত করেছেন কিংবা আপনার শ্লীলতা হানির চেষ্টা? আলো মাথা নাড়ায়। উনি যা যা বলছেন সবটা মিথ্যা? আলো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, জি। ওসি সমীর দত্ত আলোর দিকে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে বলে ওঠে, লিখিত বয়ান দিন। আলো একটা কাগজে বয়ান লিখে নিচে সই করে দেয়। তারপর কাগজটা সমীর দত্তের দিকে এগিয়ে দিয়ে নিচু স্বরে বলে, আমি একটু ইয়াসার মির্জার সাথে দেখা করতে চাই। সমীর দত্ত একজন কনস্টেবলের দিকে তাকায়। কনস্টেবল আলোকে উদ্দেশ্য করে বলে, আসুন আমার সাথে। হার্টে রিং পরানো। চেন্নাই গিয়ে প্রত্যেক 6 মাস অন্তর চেক আপ করতে হয়। একটু আধটু চাপ পড়লেই অবস্থা খুবই খারাপ হয়ে যায়। বিছানায় শুয়ে শুয়ে ছেলের জন্য দুশ্চিন্তা করছে ইমতিয়াজ মির্জা। কাজের মেয়ে দুটো ছাড়া বাড়িতে আর কেউ নেই। শারীরিক অবস্থার ক্রমেই অবনতি হচ্ছে। এই মুহূর্তে যদি কিছু একটা হয়ে যায় তাহলে কেউ টেরও পাবে না। হঠাৎ খুবই ভয় হতে থাকে ইমতিয়াজ মির্জার। তার সময় কি তাহলে শেষ? কিন্তু সে এভাবে ছেলে মেয়ের মুখ না দেখে মরতে চায় না।
কখনোই না। নিচু গলায় সিতারাকে ডাকতে থাকে। সিতারা এসে দরজার বাইরে দাঁড়িয়ে বলে, জি খালুজান। পোনা এসে দাঁড়ায়। ইমতিয়াজ মির্জার বিছানার কাছে দাঁড়িয়ে বলে, খবর পাইনি ভাইজান, আপনি এত উতলা হবেন না, সামিন বাবার কিছু হবে না। দুজনে মুখোমুখি দাঁড়িয়ে আছে। মাঝখানে লোহার শিক। শামিন আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে, তারপর চোখ সরিয়ে নিয়ে চুপ করে থাকে। আলো শীতল চোখে শামিনের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে একটা শিক ধরে বলে ওঠে, খুব ভালো লাগছে আপনাকে এখানে দেখতে, এটাই আপনার উপযুক্ত স্থান। শামিন চুপ। আলো বলতে থাকে, কি ভেবেছেন আপনি দয়া শুধু আপনিই দেখাতে পারেন? খুব সুপ্রিয়রিটি কমপ্লেক্স ভোগেন তাই না? নিজেই সর্বসেবা, আপনি সব কিছুর নিয়ন্ত্রক, এটাই ভাবেন? সবার প্রতি দয়া দেখানোর ক্ষমতা রাখেন। আজ আমি আপনার প্রতি দয়া দেখালাম ইয়াসার মির্জা। এই আলো নামের মেয়েটার দয়ায় এ যাত্রায় আপনি বেঁচে গেলেন। শামিন আলোর দিকে তাকায়, ঠান্ডা গলায় বলে, কেন দেখিয়েছো দয়া? কেন দেখিয়েছি? আপনার বোনের জন্য, আপনার বাবার জন্য, আপনার ভাইয়ের জন্য, আপনার ভাইয়ের বউ এবং ভাইপোর জন্য। আমারও একটা পরিবার আছে, তাই আমি আপনার পরিবারের ভোগান্তি চাইনি। ন্যূনতম হলেও 2 বছর জেলে পচে মরতেন। আমি আপনার মতো নির্দয় না যে বাবা মায়ের বুক থেকে সন্তানকে কেড়ে নিয়ে জিম্মি করে রাখে। আপনার বাবা হার্টের সিরিয়াস পেশেন্ট, তাই দয়া দেখিয়েছি। শামিন চুপ করে থাকে। আলো বলতে থাকে, অবশ্যই এসব আমি এমনি এমনি করিনি। এসবের বিনিময়ে আমি একটা জিনিস চাইবো, আর সেটা হচ্ছে আপনার থেকে মুক্তি, যা বারবার চাইতাম। শামিন আলোর চোখের দিকে তাকিয়ে আছে। আলো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে চলে যায়। একটু পরে সমীর দত্ত এসে লকআপের সামনে দাঁড়ায়। একজন কনস্টেবল লকআপের তালা খুলতে থাকে। সমীর দত্ত বলে, ইচ্ছে করছে আইনের লোককে বিব্রত করার অপরাধে তার নামে চার্জ লাগিয়ে দেই, কিন্তু তোর এই মাসুম চেহারাটা দেখে মায়া হচ্ছে। শামিন চুপ করে দাঁড়িয়ে থাকে। সমীর বলে, ভাবি সুন্দরী তোর পাশে মানিয়েছে। শামিন লকআপ থেকে বের হয়। সমীর দত্ত বলে, প্রবলেম কি খুলে বল। পদত্যাগপত্র জমা দিয়েছিস কেন? পাগলামি করছিস কেন? স্যার একজন কনস্টেবল তড়িঘড়ি করে ছুটে আসে। শামিন আর সমীর দত্ত তার দিকে তাকায়। সমীর বলে, কি হয়েছে? খবর এসেছে স্যার, ইয়াসার মির্জা বাবা হসপিটাল। দৌড়তে দৌড়তে হসপিটালের ভেতরে ঢোকে শামিন। করিডোরে ঈশিতা, পরি, ঋতু এবং দলের কিছু ছেলে দাঁড়িয়ে আছে। শামিন এবং ইলহাম এগিয়ে যায়। ঈশিতা ভাইকে দেখতে পেয়ে ছুটে এসে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। বোনের মাথায় হাত বুলিয়ে এদিক ওদিক অসহায়ের মতো তাকাতে থাকে শামিন। আরাফের দিকে তাকিয়ে বলে, কখনো হয়েছে এসব? পরি এগিয়ে আসে, কাতর সুরে বলে, আমি হোস্টেল থেকে বাড়িতে গিয়ে দেখি পুরো বাড়ি ফাঁকা। বাবা কটেজে এসেছিল, দোতলায় উঠে দেখি মেঝেতে পড়ে আছে। শামিন ঈশিতাকে সরিয়ে দিয়ে এগিয়ে যায়। ইলহাম তার পিছু পিছু যায়। কেবিন থেকে ডক্টর বের হয়ে এদিকে আসে। শামিন কিছু জিজ্ঞেস করার আগেই ডক্টর নরম গলায় বলে ওঠে, আই এম সরি, অনেক দেরি করে ফেলেছেন আপনারা। শামিন ডক্টরের দিকে বোকার মতো তাকিয়ে থাকে। এমন সময় ধপ করে শব্দ হয়। পেছনে মাথা ঘুরিয়ে শামিন দেখে ঈশিতা ফ্লোরে পড়ে গিয়েছে অচেতন হয়ে। মাম্মা, দাদুভাই ওখানে কেন ঘুমাতে? ইহান প্রশ্নটি করে ঋতুর দিকে তাকিয়ে আছে উত্তরের অপেক্ষায়। ঋতু নিশ্চুপ চোখের পানি ফেলছিল। সংসারের সব তিক্ত মিঠা অভিজ্ঞতা একপাশে রেখে লোকটা তার শ্বশুর, তার স্বামীর বাবা। ঋতুর জীবনে তার ভূমিকা ছিল। ইলহামের হাতে যখন অত্যাচারিত হতো, ওই খাটিয়ায় শুয়ে থাকা লোকটা সান্ত্বনা দিতে আসতো। লোকটা আদর্শবান কোনো লোক না, যথেষ্ট ত্রুটি তার রয়েছে, কিন্তু ঋতুর কাছে খারাপ কিংবা অসম্মানেরও কেউ না। লোকটার জন্য ঋতুর কান্না পাচ্ছে খুব। ছেলের কথার জবাব না দিয়ে ঋতু মাথা ঘুরিয়ে লিভিং রুমের আশেপাশে তাকায়। ঈশিতা আর্তনাদ করে কেঁদে যাচ্ছে। খাটিয়ার দুই পাশে তার দুজন ছেলে বসে আছে, যেন বাবা কিছু বলছে তাদের। চুপচাপ শুনছে তারা। ভোর 4টে প্রায়। ইমতিয়াজ মির্জার লাশ কিছুক্ষণ আগেই হসপিটাল থেকে নিয়ে আসা হয়েছে।
আত্মীয় স্বজনের ভিড় জমে গিয়েছে শান্তিনীরে। জামিল এগিয়ে গিয়ে মেঝেতে শামিনের পাশে চুপ করে বসে পড়ে। শামিনের দৃষ্টি মেঝের দিকে। জামিল মৃদু স্বরে বলে, ভাই, ইসমা ফোন দিচ্ছে বারবার, ওকে জানাবো? শামিন অনুভূতি শূন্য দৃষ্টিতে জামিলের দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, আমাকে দে ফোনটা। ভাইয়া? ইসমামের কণ্ঠে উৎকণ্ঠা। শামিন অস্বাভাবিক ঠান্ডা গলায় বলে, চিন্তা করিস না ছোট, থানায় কিছুই হয়নি, আমি বাড়িতে। ইসমাম একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, তারপর বলে, বাবা ঠিক আছে? সন্ধ্যে শুনলাম অসুস্থ। শামিন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ঠিক আছে কি নেই তা তো জানি না ছোট। মানে? কাল সকাল 10টায় বাবার জানাজা। কেমন মেয়ে রে তুই? স্বামীর ঘর করবি না ঠিক আছে, তাই বলে একটা মানুষ মরে গিয়েছে তবু একটু সহানুভূতি আসছে না তোর? আলো মাথা ঘুরিয়ে প্রফেসর শিবলির দিকে তাকায়। প্রফেসর শিবলির বলতে থাকে, একটা মানুষের বাবা মারা গিয়েছে, তোর তো বাবা আছে, আতর ভাইয়ের কিছু হলে তোর কেমন লাগে? ওই লোকটারও তো এখন কেমন লাগছে, তবুও তোর দিল নরম হচ্ছে না? খালা, ওনার মৃত্যুতে আমি খুশি হইনি, এভাবে বলো না। তাহলে বসে আছিস কেন? সমবেদনা জানা। আলো অবাক হয়ে তাকিয়ে থাকে। প্রফেসর শিবলির ওয়াইফ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বসার ঘরের দিকে যায়। আলো উঠে আতায়ুর আলমের ঘরের বাইরে গিয়ে দাঁড়ায়। টুপিটা পাঞ্জাবির পকেটে ঢুকিয়ে দিয়ে আতায়ুর আলম আলোর দিকে তাকায়। আলো মৃদু স্বরে বলে, যাচ্ছ তুমি? আতায়ুর আলম নিচু স্বরে বলে, না গেলে কেমন দেখায় না মা? আমরা সামাজিক জীব। আলো চুপ করে থাকে। আতায়ুর আলম আমতা আমতা করে বলে, আর তাছাড়া ইয়াসেরের সাথে ব্যক্তিগত শত্রুতা থাকতেই পারে, কিন্তু একজন বিশিষ্ট সমাজসেবক। এগুলো এতিমখানা এজেন্সি চালায়, সাংবাদিক অ্যাসোসিয়েশনের সবাই যাচ্ছে, এটা আমাদের অ্যাসোসিয়েশনের নীতি। আমরা না যাওয়াটা দুষ্টিকটু। আলো বাবার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, জানাজা কয়টায়? 10টায় পারিবারিক কবরস্থানে দাফন হবে। রিকশা থামিয়ে গেটের বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। রাস্তাটা মানুষে গিজগিজ করছে। অবশ্য বিশিষ্ট সমাজসেবকের বাবা মারা গিয়েছে, একসময় সেও এমপি ছিল। এত লোকজন তো থাকবেই। আলোর অস্বস্তি বাড়ছে। সবাই কৌতূহলী দৃষ্টিতে তাকে দেখছে। এখনো কোনো চেনা লোকের চোখে আলো পড়েনি। এদিক ওদিক তাকিয়ে গেটের উপরে লেখা শান্তিনীর কথাটির দিকে আলোর চোখ পড়ে। তারপর একটা গভীর নিঃশ্বাস ফেলে পা বাড়ায়। যে বাড়িটাকে একবার ছেড়ে চলে গিয়েছে, পুনরায় প্রকৃতি তাকে সেখানে টেনে এনেছে। কিন্তু কিসের জন্যে? চোখের সামনে বাবাহারা ঈশিতার কান্না মাখা চেহারাটা ভেসে উঠছে সেজন্য? আতায়ুর আলমের অপারেশনের সময় যেভাবে আলোকে মানসিক সাপোর্ট দিয়েছে মেয়েটা, আলোর কি একটু কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত নয়? এতটাও কঠিন মেয়ে আলো নয়। ধীর পায়ে হেঁটে গেটের ভেতরে পা রাখতেই সে দাঁড়িয়ে পড়ে। ইলহাম এবং দলের ছেলেরা পোর্চের ডান পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। ইলহাম কাঁদছে। এমপি মহোদয় ইলহামের কাঁধে হাত রেখে কিছু একটা বলছে, মনে হচ্ছে সান্ত্বনা দিচ্ছে। সবার মাথায় টুপি, সম্ভবত এক্ষুনি সবাই দাফন কার্য শেষ করে এসেছে। অবচেতন মনে আলোর চোখ দুটো একজনকে খুঁজছে। হুট করে আলো চেতনা ফিরে পেতেই নিজের কাজে নিজেই প্রচণ্ড অবাক হয়। জড়তা কাটিয়ে সামনে এগিয়ে যেতেই ইলহাম এবং দলের ছেলেদের সামনে পড়ে যায় আলো। সবাই কয়েক মুহূর্ত আলোর দিকে তাকিয়ে থেকে চুপচাপ হেঁটে চলে যায় সেখান থেকে। আলো শান্তিনীরের অন্দরমহলে প্রবেশ করে। করিডোর পেরিয়ে লিভিং রুমের দিকে এগোতেই কেউ চেঁচিয়ে বলে ওঠে। আলো দাঁড়িয়ে পড়ে। ইলোরা মির্জা আলোর সামনে এসে দাঁড়ায়। আলো তার দিকে তাকায়। আলো কি বলবে বুঝতে পারছে না। সত্যিই তো, সে কেন এসেছে তার সঠিক কোনো ব্যাখ্যা নেই তার কাছে। তবুও কথা গুছিয়ে নিয়ে বলে, ঈশিতা আপু। ইলোরা মির্জা আলোর পা থেকে মাথা পর্যন্ত একবার দেখে সরে দাঁড়ায়। নিচতলার লিভিং রুম থেকে চাপা আর্তনাদের শব্দ শোনা যাচ্ছে। লিভিং রুম ভর্তি মানুষ। আলো ইলোরা মির্জার দৃষ্টি উপেক্ষা করে এগিয়ে যায়। ভিড় ঠেলে দেখতে পাই ঈশিতা মেঝেতে বসে বিলাপ করে যাচ্ছে উন্মাদের মতো। দৃশ্যটা দেখে আলোর বুকটা মোচড় দিয়ে ওঠে। কিছু বছর পূর্বে মাকে হারিয়েছে, আর এখন বাবাকে। পুরোপুরি এতিম মেয়েটা। আলোর বুকে যন্ত্রণা হচ্ছে খুব। এই পরিস্থিতিতে তো সেও পড়তে পারতো। কিন্তু মাথা তুলে আলোর দিকে
দিকে তাকাতেই থমকে যায়। আলোকে সে আশা করেনি। পরি উঠে আলোর দিকে ছুটে এসে আলোর হাত ধরে ঈশিতার কাছে নিয়ে যায়। ঈশিতা হাউমাউ করে কেঁদে যাচ্ছে। আলো গিয়ে ঈশিতার মুখোমুখি বসে পড়ে মেঝেতে। ঈশিতা কাঁদতে কাঁদতে আলোর দিকে তাকায়। আলো খুবই সংকোচের সাথে ঈশিতার গালে একটা হাত রাখে। একটা মমতাময়ী হাতের স্পর্শ পেয়ে ঈশিতা দু চোখ বন্ধ করে ফেলে, জড়িয়ে ধরে আলোকে, তারপর ফোপাতে থাকে। ঋতু পাশে বসে নিশ্চুপ কেঁদে যাচ্ছে। লিভিং রুমে যত মহিলা আছে সবাই সান্ত্বনা বাণী শুনিয়ে যাচ্ছে। আলো ঈশিতার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। ইলোরা মির্জা এগিয়ে গিয়ে ঈশিতাকে উদ্দেশ্য করে বলে, কাকে জড়িয়ে ধরে আছিস তুই? ও মজা পাচ্ছি, মজা। আলো কপাল কুঁচকে ফেলে কঠিন গলায় বলে, বাজে কথা বন্ধ করুন। একজনের মৃত্যুতে আমি মজা পাবো কেন? একজনের মৃত্যুতে না, এই পরিবারের ভোগান্তিতে মজা পাচ্ছিস তুই, হতচ্ছাড়ি। সব মহিলারা হতভম্ব হয়ে যায় ইলোরার কথা শুনে। আলো ধমকের সুরে বলে, কথা বুঝে শুনে বলবেন, মুখ সামলে বলবেন। দাদি, নরম গলায় শামিন ইলোরাকে ডাকে। ইলোরা ঘুরে তাকায়। সিঁড়ির কাছটাতে দাঁড়িয়ে আছে শামিন। সাদা রঙের পাঞ্জাবি পরনে, তার মাথার টুপিটা খুলে হাতে নিয়েছে। আলো ঈশিতাকে রেখে উঠে দাঁড়ায়। তারপর খুঁটিয়ে খুঁটিয়ে শামিনকে দেখে। যে লোকটা তাকে একদিন বাবাহারা করে দিতে পারত, আজ নিজের বাবা হারিয়ে কতটা পরিবর্তন এসেছে চেহারায় সেটা দেখতে থাকে। শামিন একেবারের জন্যেও আলোর দিকে তাকায়নি। সেই নিষ্প্রাণ গলায় ইলোরাকে বলে, কেউ মৃত ব্যক্তির সামনে সমবেদনা জানাতে আসলে তাকে এভাবে অপমান করতেন। কথাটি বলে শামিন দোতলার ওঠার জন্য পা রাখে সিঁড়ির প্রথম ধাপে। পেছন থেকে আলো বলে ওঠে, দাঁড়ান। শামিন দাঁড়িয়ে পড়ে, কিন্তু আলোর দিকে ঘুরে তাকায় না। আলো এগিয়ে এসে শামিনের পেছনে দাঁড়িয়ে বলতে থাকে, জানি এই সময়ে এসব বলা উচিত না, তবুও বাধ্য হয়ে বলছি। আমার দাদুর দেওয়া একটা চেইন বিক্রি করে টাকা নিয়ে এসেছি আমি। টাকাগুলো নিয়ে আমাকে ঋণ মুক্ত করুন। ঋতুর কাছে দিয়ে যাও, টাকা গুনার পরিস্থিতিতে আমি নেই। অস্ফুট স্বরে বলে শামিন। আলো বলতে থাকে, জানি এই সময়ে এসব কথা আপনাকে বলা ঠিক হচ্ছে না। আচ্ছা একটা কথা বলুন তো, আপনার বাবার মৃত্যুটা কি কোনোভাবে আমার জন্য হয়েছে? আমি দায়ী? শামিন নিচু স্বরে কিন্তু তেজি কণ্ঠে বলে, মোটেই না, অবান্তর কথা। আলো বলতে থাকে, কাল সন্ধ্যার ঘটনার পর থেকে আপনার বাড়ির লোকজন আমাকে অপরাধী সাজিয়ে আমার দিকে আঙুল তুলছিল। অপরাধী তার অপরাধ স্বীকার করে স্বেচ্ছায় শাস্তি পেতে গেল, সেজন্য ভিকটিমকে দোষী সাব্যস্ত করা হলো। কেন সেটা সে অপরাধীকে আটকাচ্ছে না? সেটা কি উচিত ছিল? উচিত হয়নি, ওদের পক্ষ থেকে ক্ষমা চাইছি। আজ আমি এখানে ঈশিতা আপুকে সমবেদনা জানাতে এসেছি, সেটা কি ভুল হয়েছে? ভুল হয়নি, তুমি মহৎ। তাহলে আপনার বাড়ির লোকজন এভাবে কেন অপমান করবে, যেন আমি একজন অপরাধী, যেখানে আমার কখনো কোনো দোষ ছিলই না? আপনি যা করেছেন তার বিনিময়ে অতটুকু রিয়্যাক্ট করা কি স্বাভাবিক না আমার? ঠান্ডা মাথায় বলুন। শামিন নিচু স্বরে বলে, স্বাভাবিক। তাহলে সবাই বারবার আমাকে দোষারোপ করছে কেন, যেন আমি সর্বনাশী? শামিন ওদিকে ফিরেই স্বাভাবিক গলায় বলে, দাদি বৃদ্ধা মানুষ, তাই এমন করছে। দাদির হয়ে আমি ক্ষমা চাইছি। সমবেদনা জানানো হয়ে গেলে তুমি বাড়ি চলে যাও। কোনো কিছুতে তোমার কোনো দোষ নেই। তুমি নির্দোষ ছিলে, আছো, এবং আমার কাছে বরাবর নির্দোষ থাকবে। আলো শামিনের মাথার দিকে তাকিয়ে থাকে। শামিন একবারের জন্যেও আলোর দিকে না তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। বাতাসে নির্বাচন গন্ধ পাচ্ছি। চোখ বন্ধ করে একটা প্রশান্তির গভীর নিঃশ্বাস ফেলে সাগর বলে, শমশের ভুইয়া ছেলের মুখের দিকে তাকিয়ে আছে। সাগর চোখ মেলে তাকিয়ে বলে, বিষয়টা পুরোটা মাথার উপর দিয়ে গেল আব্বা। বিষয়টা যাই হোক না কেন, লাভ তো আমারই হচ্ছে। এরকম অনাকাঙ্ক্ষিত সুযোগ হাতে চলে আসলো। বিষয়টা পুরোটা মাথার উপর দিয়ে গেল আব্বা, কিন্তু হজম করতে বেশ কষ্ট হচ্ছে আমার। মানে আপনি ভাবতে পারেন, সিংহ তার স্বাদের রাজত্ব স্বেচ্ছায় ছেড়ে দিয়েছে। শমশের ভুইয়ার কিছুক্ষণ চুপ করে থেকে বলে, সিংহ রাজত্ব ছেড়েছে শুধু,
তার উপাধি না। ওকে আন্ডার সিস্টেম করিস না বাপ। অতীতে বহুবার ওকে আন্ডার সিস্টেম করে কোপ খেয়েছি। বাবার কথায় সাগর মাথা নাড়ে, তারপর বলে, ভাইয়া। দরজার বাইরে ঋতু দাঁড়িয়ে আছে। শামিন দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে ছিল। ঋতুর কথায় মাথা ঘুরিয়ে তাকায়। ভাইয়া, আত্মীয় স্বজনরা বাড়িতে খাবার দিতে চাচ্ছে, তাদের কি বলবো? এসব কেন? নিয়ম নাকি ভুলে গেলেন? নিয়ম? শামিন অন্যমনস্ক হয়ে প্রশ্ন করে, তারপর উত্তরের অপেক্ষা না করেই ঋতুকে বলে, যা মন চায় করো। ঋতু দাঁড়িয়ে থেকে কয়েক মুহূর্ত পরে বলে, এতিমখানায় খাওয়ানোর ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু আমি চাচ্ছি বাড়িতেও মিসকিন ডেকে খাইয়ে দিতে। আপনার কাছ থেকে অনুমতি চাচ্ছি। অনুমতির কি আছে ঋতু? তুমি যেটা ভালো মনে করো, জামিলকে টাকা দিয়ে সব বুঝিয়ে দাও। তারপর কিছুক্ষণ পরে চুপ করে থেকে বলে, তুমি ওই অবস্থায় দৌড়াদৌড়ি করো না, খাওয়া দাওয়া ঠিক মতো করো। ইহানকে খাওয়াও, ঈশিতাকে খাওয়াও। তোমরা না খেয়ে থাকলে বাবা ফিরে আসবে না। আর আপনি আপনি খাবেন না? গত রাত থেকে কিচ্ছু খাননি। খাবো। এক গ্লাস পানি পাঠিয়ে দাও কাউকে দিয়ে। ঋতু চলে যাওয়ার আগে নিচু স্বরে বলে, ভাবি আমার কাছে কিছু টাকা দিয়ে গেছে, কোথায় রাখবো ভাইয়া? বিছানার উপর রেখে যাও। রেহেনা দরজার কাছে দাঁড়িয়ে বারবার ভিতরে উকি দিচ্ছে। আলো খেয়াল করেছে কিন্তু কিছু বলছে না। হিয়া মাথা ঘুরিয়ে রেহেনার দিকে তাকিয়ে বলে, আন্টি আসুন না, ভেতরে আসুন। রেহেনা ভিতরে ঢোকে। আলো তার মায়ের দিকে তাকিয়ে বলে, কিছু বলতে চাইলে বলতে পারো। রেহেনা আমতা আমতা করে বলে, ও বাড়িতে ভাত তরকারি দেওয়াটা উচিত নয় কি? কোন বাড়িতে? মরা বাড়িতে। আলো মায়ের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর বলে, কেন? তুমি কি সত্যি সত্যি বেআই বাড়ি ভাবছো ও বাড়িকে? রেহেনা কিছুক্ষণ চুপ করে থেকে বলে, পাড়া প্রতিবেশী বাঁকা কথা শুনিয়ে যাচ্ছে। কোন জন্মের পাড়া প্রতিবেশীর কথা আমি গায়ে লাগিয়েছি? এখন ভাত তরকারি রেঁধে পাঠাবে। কাল ওই স্বামী নিয়াসার এসে তোমার কাছে জামাই আদর খেতে চাইবে, খাওয়াবে তুমি? আলো এভাবে কথা বলিস না, লোকটার বাবা মারা গিয়েছে, এখন অন্তত চুপ কর, শুনতে ইচ্ছে করছে না। হিয়া চেঁচিয়ে বলে ওঠে। আলো চুপ হয়ে যায়। রেহেনা বলতে থাকে, তোর বাবাও বলেছিল তোর মতো থাকলে পাঠাবো। এক সমাজে চলতে গেলে শত্রু বাড়িতেও তো মানুষ এসব দেয় সামাজিকতার খাতিলে। হ্যাঁ, তোমরা এখন মেয়ের কিডন্যাপার আর ছেলেদের গলায় চাকু ধরা লোকের মর্মে মরিয়া হয়ে উঠেছো। যাও পাঠিয়ে দাও। আমাকে বলছো কেন? পাড়া প্রতিবেশীর থেকে অনুমতি নাও। রেহেনা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে চলে যায়। হিয়া আলোর দিকে তাকিয়ে বলে, তোকে কি দিয়ে বানিয়েছে আল্লাহ? আমি সেদিন রেপ হতে পারতো রিয়া। হয়নি তো, তাই না? তোকে বিয়ে করেছে। রোজ কত শত পলিটিশিয়ানরা মেয়েদের রেপ করে বনে জঙ্গলে ফেলে দিয়ে যায়, কেউ খবর রাখে না। এমন কিছু তো তোর সাথে হয়নি। তোকে বিয়ে করেছে, শেষমেশ ভুল বুঝতে পেরে তোর জন্য নিজের ক্যারিয়ারের বলি চড়িয়েছে। তোরা যে দৃষ্টিকোণ থেকে অন্যায়টাকে দেখবি না কেন হিয়া, ওইটা অন্যায়ই থেকে যাবে, একটা ঘোর অন্যায়। অন্যায় অন্যায়ই থাকবে, কিন্তু একজন অপরাধী যে সারা জীবন অপরাধীই থাকবে, তোকে এমন কথা মাথার দিব্যি দিয়ে কে বলেছে? জবাব দে আমাকে। না, সে হজ করে হাজি হয়ে গিয়েছে, কিন্তু আমি তার কাছে যাব না। কি করবি এখন আমাকে? তোরা মেরে ফেলবি? মেরে ফেল। হিয়া চুপ করে আলোর মুখের দিকে তাকিয়ে থাকে। আলো বলে, তোদের কাছে সে ফেরেশতা সম মানুষ, কিন্তু আমার কাছে সে একটা অপরাধীই থাকবে। অপরাধীকে ক্ষমা করা যায়, তার প্রতি সহমর্মিতা দেখানো যায়, কিন্তু সংসার করা যায় না হিয়া। আমি কোনো সমঝোতার সংসার চাই না হিয়া, আমি চাই একটা ভালোবাসার সংসার। ওনাকে আমি কখনো ভালোবাসা বুঝাতে পারবো না রে। বুঝবি না তোরা, আমাকে কেউ বুঝবি না। শরীর খারাপ? ফুয়াদ ঘরের ভিতর ঢুকে স্বামীনের বিছানায় বসে। স্বামী নাচশোয়া হয়েছিল। মৃদুস্বরে বলে, মাথা ব্যথা, মেডিসিন নিয়েছি। ঈশিতার জন্য ডাক্তার ডাকা হয়েছে, অবস্থা খারাপ করে ফেলেছে নিজের। পড়ি আছে, দেখবে। ইসমামের সাথে কথা হয়েছে? বিকেলে হয়েছে। ভেঙে পড়েছে খুব, ওকে সামলানোর কেউ নেই ওখানে। আর তোকে?
ফুয়াদ শামিনের দিকে তাকিয়ে বলে, তারপর বলতে থাকে, তোকে সামলানোর কেউ আছে? তুই নিজেকে দেখেছিস? তুই আছিস, জামিল আছে, আর কাকে লাগবে আমার? শামিন ঠান্ডা গলায় জবাব দেয়। কিছুক্ষণ দুজনে চুপচাপ, তারপর শামিন বলতে থাকে, বাবা সবসময় আফসোস করতেন, তার মৃত্যু শয্যায় ইসমাম পাশে থাকবে না। আজ দেখ ভাগ্যের কি নির্মম পরিহাস, তার একটা সন্তানও থাকতে পারলো না। সবকিছু ঘেঁটে দেই আমি ফুয়াদ, তুই ঠিক বলিস, আমি বড্ড অযোগ্য। ফুয়াদ তার বন্ধুর কাঁধে হাত রাখে। শামিন দ্রুত নিজেকে সামলে নেয়। ফুয়াদ প্রসঙ্গ পাল্টে বলে, আতার আলমের বাড়ি থেকে ভাত তরকারি পাঠানো হয়েছে। শামিন চুপ করে থাকে। ফুয়াদ বলে, হঠাৎ কি হয়েছিল? কেন এত বড় সিদ্ধান্ত নিলি? ও আমাকে বললো ওর লাইফে আমার অস্তিত্ব টের পেলে ও সুইসাইড করবে। এত বড় একটা কথা বললো। তুই ঘৃণার পরিমাণ দেখেছিস? কতটা ক্ষত দিয়েছি আমি ওকে। কিচ্ছু সারাতে তো পারবো না। ভাবলাম একটু স্বস্তি দেই ওকে। ও মনে করে আতাউর আলম ভোটে দাঁড়ালে জিতে যেত। আমি তাই সেই ব্যবস্থা করে দিলাম। এতটুকু স্বস্তি তো আসিয়াকে দেওয়ার ক্ষমতাই ফেরাউন রাখে। ও স্বস্তি পায়। ডেলিভারি বয় এসে নিচে দাঁড়িয়ে আছে। আলো আর শেফালি হাতে হাতে আচারের বয়ামগুলো নামিয়ে নিচ্ছে। সানজিতা বিউটি, হিয়া, শ্রাবণী মশলা প্রক্রিয়াজাত করছে। ডেলিভারি বয়কে দোকানের লিস্টগুলো বুঝিয়ে দিয়ে আলো ওড়নায় হাত মুছতে মুছতে ছাদে যায়। ছাদে গিয়ে একটা বড় নিঃশ্বাস নিয়ে বলে, আজকের মতো কাজ শেষ। শেফালি আপু আর বিউটি আপু তোমরা যাও, তোমাদের তো কাজ রয়েছে আরও। বাকি কাজ আমরা হাতে হাতে করতে পারবো। আলো হেসে বলে, যাও। শেফালি আর বিউটি চলে যায়। আলো বসে যায় বাকিদের সাথে মশলা প্রক্রিয়াজাত করতে। কিছুক্ষণ পরে নিচে চেঁচামেচির শব্দ শোনা যায়। সবাই সবার মুখের দিকে তাকায়। আলো উঠে গায়ে ওড়না জড়িয়ে নিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে বাড়ির আঙিনায় চলে আসে। আশেপাশের বাড়ির বেশ কিছু লোকজন দাঁড়িয়ে আছে। আলোর বাবা মাও আছে। আলোকে দেখে ব্যবসায়ী আলাউদ্দিন বলে ওঠে। আলো বলে, কি হয়েছে আঙ্কেল? কি হয়েছে? তোমার জন্য তো এই পাড়ায় শান্তিপূর্ণভাবে কেউ থাকতে পারবে না দেখছি। কি করেছি আমি? কি করছো আজকাল? হিজড়াদের সাথে চলাফেরা করো। তোমার ওইসব পোষা হিজড়া কি করে জানো? মহল্লার দোকানে দোকানে চাঁদাবাজি করে, ভদ্রলোকদের হয়রানি করে বেড়ায়। এই তো গতকালকে আর্কিটেক্ট সাহেবের 3 মাসের নাতির মুখে দেখবে পেটে ঢুকেছিল। উল্টাপাল্টা করে বুঝিয়েছিল শিশুটাকে। আরো কত ধরনের অত্যাচার ওরা করে তুমি জানো? আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, শেফালি আর বিউটি আপুকে কিছু করেছে? করেনি তো, তাই না? ওরা করেনি, কিন্তু তোমার আশা করা পেয়ে তো ওরা সব জাতিরা মহল্লায় ঢুকে এমন করছে। স্বজাতি মানে? আমরা সবাই একই জাতি, সবাই মানুষ। শেফালি আর বিউটি আপু যদি কিছু করে থাকে তাহলে আমাকে বলুন। বাকিদের তো আর আমি লিড করিনি। থানায় কমপ্লেন করুন। জালালউদ্দিনের পাশ থেকে তার স্ত্রী বলে। তারপর আতায়ুর আলমের দিকে তাকিয়ে বলে, শুনুন ভাই, আপনি সুজন ব্যক্তি, তাই আপনাকে বলছি, একটু রয়ে শুয়ে চলাফেরা করতে বলুন মেয়েকে, আর পারলে একটু ভদ্রতা শেখাবেন। সামিন, দেখো, ওই দিন সন্ধ্যার পর থেকে তোমার প্রতি আমি যথেষ্ট বিরক্ত ছিলাম। এখন আমি যথেষ্ট মর্মাহত, তাই তোমাকে ধমকাচ্ছি না, কিন্তু তুমি তোমার সিদ্ধান্ত বদলে নাও, বারবার বলছি। দা আঙ্কেল, আমি গুটিয়ে নিয়েছি সবকিছু থেকে। সামিন, তুমি কি ভুলে গিয়েছো নমিনেশন পাওয়ার জন্য তুমি কি কি করেছিলে? ভুলে গেছো তুমি কতটা পরিশ্রম করে তুমি এই পর্যায়ে এসেছো? কোনো টাকা পয়সা ইনভেস্ট না করে, কোনো অবৈধ উপায় অবলম্বন না করে ভুলে গেলে সব? কিচ্ছু করার নেই আঙ্কেল। পুনর্নির্বাচন আঙ্কেল,
কথাটি বলে কবির আলমগীরের মুখের উপর ফোন কেটে দেয় শামীম। তারপর কিছুক্ষণ চুপ করে বসে থাকে। হঠাৎ ফোনের রিংটোন বেজে উঠতেই শামীম ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে রনি বলে, ভাই মহল্লার কিছু লোকজনের সাথে ভাবি হাঙ্গামা করছে। ওকে ওর মতো ছেড়ে দে রনি, ও সামলে নিতে পারবে। বিরক্ত করিস না ওকে। আমি নির্বাচনে দাঁড়াবো আবার। আতায়ুর আলম হতভম্ব হয়ে যায়। আলো বাবার দিকে তাকিয়ে তেজি কণ্ঠে বলে। আতায়ুর আলম উঠে দাঁড়ায়, আতঙ্কিত মুখ নিয়ে বলে, অসম্ভব। আমি আবার ওই মরণ খেলায় নামতে চাই না, একেবারেই না। তুই বাদ দে। কেন বাদ দেব? বাদ দেব না আব্বু। আবার নির্বাচন হবে, তুমি দাঁড়াবে স্বতন্ত্র প্রার্থী হয়ে। ভোট হবে, তুমি জিতবে। আর কেউ তোমাকে দমিয়ে রাখতে পারবে না আব্বু। আতায়ুর আলম মেয়ের মাথায় হাত রেখে নরম গলায় বলে, এত জেদ বড় খারাপ জিনিস মা, এত জেদ করিস না। আমি আগেরবার ভুল করেছিলাম। আমার মতো লোকের রাজনীতি মানায় না মা। আমার মতো সাপোজ লোক, যার কোনো লোকবল নেই, অর্থ নেই, তার রাজনীতি মানায় না। কিন্তু তোমার দেশ সেবা করার মতো একটা উদার মন আছে আব্বু, ওটাই যথেষ্ট আব্বু। সবটা যখন অগোছালো হয়েই গিয়েছে, আর একবার এই খেলাটা আমি খেলে দেখতে চাই। তুমি একটা সুযোগ পেয়েছো আব্বু, তুমি দাঁড়াবে। তুমি অবশ্যই নির্বাচনে দাঁড়াবে এবং ওই ইয়াসার মির্জাকে তুমি জিতে দেখিয়ে দিবে, অবশ্যই দেখিয়ে দিবে। 30 মিনিট ধরে দাঁড়িয়ে আছে সে। যে কোচিং সেন্টারে আলো পড়ায় সেখানের হেড ম্যাম এখনো এসে পৌঁছয়নি। চাবি তার কাছে। কোচিং সেন্টারটা গলির মেইন রোডের ধারে। আলো পোর্চের নিচে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। আজ পিরিয়ড হয়েছে, তাই মেজাজটা একটু বেশি বিগড়ে গিয়েছে। আলো মাথা ঘুরিয়ে এদিক ওদিক তাকাতেই আলোর চোখ মুখ ভয়ে শুকনো হয়ে যায়। কিছু খ্যাপা কুকুর এদিকে ছুটে আসছে। আলো ডান পাশে একটা বাইক রাখা ছিল, সে ভয় পেয়ে বাইকের পিছনে গিয়ে দাঁড়ায়। আলোর দুর্ভাগ্য, কুকুরগুলো তার সামনে এসেই দাঁড়িয়ে আছে। আলোকে দেখছে সব কটা। এমনিতেই এই মাসে সব কুকুর খ্যাপা হয়ে যায়, তার উপরে এইগুলো কেমন ভয়ঙ্কর মূর্তি ধারণ করেছে, জিভ বের করে আছে। আজ আলোর 12টা বেজে গেলেও যেতে পারে। সে ঢোক গিলে এদিক ওদিক অসহায়ের মতো তাকাচ্ছে। মেইন রোডের অপোজিটে চায়ের দোকানে দাঁড়িয়ে চায়ের কাপে চুমুক দিতে দিতে আলোকে দীর্ঘ সময় ধরে লক্ষ্য করছিল শামীম। শামীমের চোখে মুখে সংকোচ। সে জানতো না আলো এখানে পড়ায়, তাহলে সে আসতো না কখনোই। তার ফোনের রিংটোন বেজে যাচ্ছে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে ঈশিতা উদাসী গলায় বলে, আসছি। শুকনো গলায় বলে শামীম ফোন কেটে দেয়। কোনো উপায় না দেখে আলোর দিকে এগিয়ে যায় শামীম। কুকুরের ভয়ে দম বন্ধ হয়ে যাচ্ছিল আলোর। ছুটতেও পারছিল না সে। অসহায়ের মতো ডান দিকে তাকাতেই সে থমকে যায়। নেভি ব্লু রঙের শার্ট গায়ে, অগোছালো চেহারায়, ক্লান্ত ভঙ্গিতে শামীম তার দিকে এগিয়ে যাচ্ছে। আলো দাঁড়িয়ে থাকে শামীমের দিকে তাকিয়ে। লোকটাকে দেখে মনে হচ্ছে বাবার মৃত্যুর পরে আর শেভ করেনি। ফর্সা মুখে খোঁচা খোঁচা দাড়ি, বাহুবলীর মতো শরীরটাকে রোগা লাগছে বেশ। শামীম আলোর একেবারে কাছে গিয়ে নিচু স্বরে বলে, আমার বাইক। আলো অবাক হয়ে বাইকটার দিকে তাকায়। সে এতক্ষণ শামীমের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। মুখ ভর্তি সংকোচ নিয়ে সে সরে দাঁড়ায়। শামীম বাইকে উঠতে যাবে তখন আলো নিচু স্বরে বলে ওঠে, কুকুরগুলোকে তাড়িয়ে দিয়ে যান। শামীম দাঁড়িয়ে পড়ে। আলোর নিচু করে রাখা মুখটার দিকে এক পলক তাকিয়ে নিচু হয়ে একটা ইটের টুকরো তুলে নিয়ে দূরে ছুঁড়ে মারে। কুকুরগুলো দৌড়ে সেদিকে যায়। শামীম বলতে না চেয়েও বলে ওঠে, আমার কাছে হেল্প চাইতে তোমার আত্মসম্মান অসম্মানিত হলো না? আপনার জায়গায় একজন পথচারী হলেও আমি হেল্প চাইতাম। নিচু গলায় বলে আলো। শামীম কিছু না বলে আবারও বাইকে উঠতে যাবে তখন আলো বলে ওঠে, আমার বাবা আবারও নির্বাচনে দাঁড়াবে। এক শব্দে জবাব দেয় শামীম। আলো বলতে থাকে, এইবার সে জিতে দেখাবে নির্বাচনে। আচ্ছা ঠিক আছে। শামীমের ঠান্ডা জবাব কোনো এক অদ্ভুত কারণে আলো মেনে নিতে পারছে না। সে শামীমকে উত্তেজিত করতেই বলে ওঠে, আপনার দয়া ছাড়াও মাথা উঁচু করে বাঁচা যায়, সেটা এবার আমি দেখিয়ে দিব। শামীম আলোর দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে ওঠে, আমি পদত্যাগ করেছি, তার জন্য আবার নির্বাচন হবে। এটাও কিন্তু এক প্রকার দয়া। আলো, দয়াটুকু নিতে তোমার আত্মসম্মানে বাঁধলো না? আলো শীতল চোখে শামীমের দিকে তাকায়, তারপর ক্ষেপে গিয়ে বলে, না,
কারণ আপনি গতবার অবৈধভাবে ভোটে জিতেছেন। আপনার পদত্যাগ করা উচিত, এটা দয়া নয়। শামীম তাচ্ছিল্যের হাসি হাসে। সে হাসি আলোকে পীড়া দেয়। সে দাঁত খিচিয়ে বলে, খুব আত্মবিশ্বাস আপনার নিজের প্রতি, তাই না? খুব আত্মবিশ্বাস। তাহলে একটা বাজি ধরবেন আমার সাথে? কি বাজি? আপনি আবার ভোটে দাঁড়াবেন। শামীম আলোর দিকে সরু চোখে তাকায়, তারপর বলে, আমার যদি ভোটে দাঁড়ানোর থাকতো তাহলে আমি পদত্যাগ করলাম কেন? আলোর মাথায় জেদ চেপে গিয়েছে, গম্ভীর কণ্ঠে বলে, আপনার অহংকার আমি ভাঙতে চাই। আপনি পদত্যাগ করেছেন এবং পুনরায় আপনি নির্বাচনে দাঁড়াচ্ছেন, তবে এইবার কোনো দল থেকে টিকিট নিয়ে নয়, আমার বাবার মতো একজন স্বতন্ত্র প্রার্থী হয়ে। রাজি বলুন? আছে দম? অনেক তো দলের নাম ভাঙিয়ে খেলেছেন, এখন নিজের ক্ষমতা দেখান পারলে। শামীম আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, বাচ্চামো করো না। কথাটি বলে শামীম আবারও বাইকে উঠতে যাবে, অমনি আলো বলে ওঠে, ঠিক জানতাম আপনার ক্ষমতা আসলে ওই দল। নিজের কিছু নেই, ভয় পাচ্ছে ইয়াসার মির্জা। শামীম দাঁড়িয়ে পড়ে, আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে, আচ্ছা ধরলাম বাজি, তো মনে করো যদি তোমার বাবা জিতে যায় তাহলে কি হবে? তাহলে আপনি আমার আব্বুর পায়ে নাকে খত দিবেন। শামীম চুপ করে আলোকে দেখে, তারপর বলে, আর যদি আমি জিতি, আমি যেটা বলবো সেটা শুনতে পারবে? আলো চুপ করে থাকে। শামীম বলে, দম তো তোমার নিজের নেই আলো, তাই আমার দম নিয়ে প্রশ্ন করো। বাড়িতে গিয়ে ঠান্ডা মাথায় ঘুমাও। তোমার বাবার জন্য অগ্রিম শুভ কামনা। আলো দাঁতে দাঁত চেপে বলে ওঠে, আমি রাজি। শামীম তাচ্ছিল্যের হাসি হাসে, তারপর বলে, ভেবে দেখো আলো, বেশি কনফিডেন্স ভালো না। আমি রাজি। কি চান আপনি? আমাকেই তো চাইবেন, তাই না? ঠিক আছে, আমি রাজি আপনার শর্তে, কারণ আমি জানি আপনি জিততে পারবেন না। শামীম আলোর দিকে তাকিয়ে থাকে। আলো দাঁতে দাঁত চেপে বলে, এই আলো ভয় পাওয়ার মেয়ে না শামিনিয়া স্যার। আমি রাজি। বাবা জিতলে আপনি আমাদের কথা শুনবেন, আর আপনি জিতলে আমি আপনার কথা শুনবো। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। শামীম আলোর দিকে তাকিয়ে বলে, নিজের কথাই নিজে জড়িয়ে যাবে আলো, পরে আমাকে দোষ দিও না। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে। শামীম বাইকে উঠে বাইক স্টার্ট করে চলে যায়। আলো হাত মুষ্টিবদ্ধ করে রেখেছে, গা এখনো জেদে কাঁপছে। যা হয় হোক, ওই লোকটাকে ওর ক্ষমতা দেখিয়ে ছাড়বে আলো। ওর দলের জন্য লোকজন ওকে ভোট দেয়, এটা হাড়ে হাড়ে টের পাবে এইবার নির্বাচনে হেরে ওই শামীম ইয়াসার মির্জা। কোচিং সেন্টারের হেড ম্যাম রিক্সা থামিয়ে আলোর সামনে দাঁড়ায়। অপরাধী গলায় বলে, সরি, 1 ঘন্টা দাঁড় করিয়ে রাখলাম তোমায়, সরি আলো। আলো ম্যামের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, আপনার কি হয়েছে? আপনি এভাবে কাঁপছেন কেন? আর বলো না, গড়ির ওই মাঠে না মেইন রোডের এক ভয়ানক অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা নীল রঙের R15কে একটা বালু ভর্তি ট্রাক একদম পিষে দিয়ে গেছে। লোকটার মাথা থেতলে গিয়েছে। আমি দূর থেকে দেখেছি, লোকের ভিড়, রক্তের বন্যা বয়ে গিয়েছে। সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। লোকটা মনে হয় বাঁচবে না আলো। এক নাগারে বলে ওঠে হেড ম্যাম। আলো কেঁপে ওঠে। নীল রঙের R15 তো শামীম গিয়েছে এই মাত্র। আলো এদিক ওদিক তাকিয়ে বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। হেড ম্যাম বলে ওঠে, তোমার আবার কি হলো আলো? আলো একটা ঢোক গিলে নিয়ে বলে, ম্যাম আজকে আমাকে ছুটি দিন, সরি। আলো কথাটি বলে মেইন রোডে নামে। একটা রিক্সা থামিয়ে উঠে পড়ে বলে, সদর হসপিটাল চলুন। আলো বুঝতে পারছে না তার এত অস্থির লাগছে কেন। ফোনে বারবার ঈশিতাকে ফোন দিচ্ছে আলো। ঈশিতা ফোনটা ধরছে না। আলোর অস্থিরতা বেড়ে যাচ্ছে। হসপিটালের সামনে রিক্সা থামিয়ে কোনো মতে ভাড়া মিটিয়ে সোজা এমার্জেন্সি ইউনিটে চলে যায় আলো। প্রচুর লোকজন সেখানে। সরাসরি ইউনিটে ঢুকতেই একজন নার্স এসে তাকে থামায়। আরে আরে, কোথায় যাচ্ছেন? আলো এদিক ওদিক তাকিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, এইমাত্র ঝিলবাড়ি অ্যাক্সিডেন্ট স্পট থেকে একজনকে নিয়ে আসা হয়েছে। R15 এর আরোহী, অবস্থা খুবই খারাপ তার। আলো আতঙ্কিত মুখ নিয়ে তাকিয়ে থাকে নার্সের দিকে। নার্স বলে, আলো বাঁচবে কিনা বলা যাচ্ছে না। আলো কেঁপে ওঠে। নার্স আলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে বলে। আলো বিধ্বস্ত চেহারা নিয়ে নার্সের দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে, স্বামী। নার্সটি আলোর দিকে তাকিয়ে থাকে। কয়েক মুহূর্ত পরে বলে ওঠে, আপনি ভিকটিমের ওয়াইফ?
আলো চমকে ওঠে। অবচেতন মনে এই মাত্র সে স্বামীনকে নিজের স্বামী বলল। তার পুরো মুখ অস্বস্তিতে ছেয়ে যায়। পেছন থেকে হঠাৎ একজন ডাক্তার বলে ওঠে, কি হয়েছে লিপি? স্যার, অ্যাক্সিডেন্টের ভিকটিমের ওয়াইফ বলছে। ডাক্তার মুখের মাস্ক খুলে বলে আলোর দিকে তাকায়। আলো কাঁপা কাঁপা গলায় বলে, ওনার এখন কি অবস্থা? ডাক্তার কিছু বলতে যাবে তখন একজন ওয়ার্ড বয় এসে বলল, স্যার সৌমন বলের লোকটার ওয়াইফ এসেছে। ডাক্তার ওয়ার্ড বয়ের দিকে তাকিয়ে বলে, সুমনকে? স্যার জিলবাড়ি অ্যাক্সিডেন্টের ভিকটিম, মানিব্যাগে আইডি কার্ড ছিল কিছুক্ষণ আগে, যাকে আনা হলো। ডাক্তার মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকিয়ে বলে, আপনি কে তবে? আলো এদিক ওদিক তাকিয়ে একটা ঢোক গিলে নিয়ে বলল, ভুল হয়ে গিয়েছে, দুঃখিত। কথাটি বলে ঘুরে করিডোরের উল্টো পথে হাঁটতে থাকে আলো। ক্লান্ত ভঙ্গিতে অন্যমনস্ক হয়ে হাঁটছে। হুট করে এক মহিলার সাথে ধাক্কা খেয়ে নিচে পড়ে যায় আলো। মহিলা চেঁচিয়ে ওঠে। আলো কোনো জবাব না দিয়ে আবারও উঠে হাঁটতে থাকে। তার নিজের প্রতি নিজেরই বেশ অবাক লাগছে। হচ্ছেটা কি আসলে? ফোনের ভাইব্রেশনের শব্দ হতেই ফোনটা রিসিভ করে কানে ধরে। ওপাশ থেকে ঈশিতা শুকনো গলায় বলে, ফোন দিয়েছিলে ভাবি? ভাইয়ার সাথে বাইকে ছিলাম, দেখতে পাইনি। হ্যাঁ, ওই আর কি, তোমার শরীরের খোঁজ নিতে। কেমন আছো তুমি? ঋতু কেমন আছে? ভালো আছি আমরা। ঈশিতার কথা শুনে আলোর বেশ খারাপ লাগে। অনেক ভেঙে পড়েছে মেয়েটা। কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দেয়। ঈশিতার একটা ব্যাপার আলোর বেশ ভালো লাগে। তারা যখন কথা বলে তখন ঈশিতা কখনোই স্বামীনের প্রসঙ্গ টেনে আনে না। মানে নিজের পথ ত্যাগ করলে, এখন যখন পুনর্নির্বাচন হবে এখন আবার ভোটে দাঁড়াবে স্বতন্ত্র প্রার্থী হয়ে। কেন? দল তোমার কি ক্ষতি করেছে সামিন? ইমতিয়াজ ভাইয়ের মৃত্যুর শোক কাটিয়ে উঠতে পারোনি জানি, তাই বলে এমন উন্মাদের মতন কেন আচরণ করছো? কবির আলমগীর ধমকের সুরে বলে কথাগুলো। স্বামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে, একজনের আবদার পূরণ করতে। হোয়াট? তুমি এসব কি বলছো? তোমাকে কি পাবনায় শিফট করতে হবে? রাজনীতির ছেলে খেলা। এমনিতে তোমার হঠাৎ পদত্যাগে পার্টি গরম হয়ে আছে। সবাই আমাকে চাপ দিচ্ছে তোমাকে বের করে দিতে। আমি সবাইকে মানিয়ে দিচ্ছি। তুমি আবার আমাকে ভুলে গিয়েও না শামিন। পদত্যাগপত্র ফেরত নাও, এখনো সময় আছে। না আঙ্কেল, আপনি খন্দকারকে দিয়ে দিন নমিনেশন। আমি স্বতন্ত্র লড়তে চাই। কবির আলমগীর দাঁতে দাঁত চেপে বলে, লাভ কি হবে? দল থেকে নিজেকে ছাড়িয়ে কি করতে পারবে তুমি? পদত্যাগ যখন করেই ফেলেছ, আর লড়ো না। এইবার আতাউল আলম শামশের ভুইয়া খন্দকার, ব্রিগেডিয়ার জেনারেল রিপন মজুমদার, এদের সাথে টেক্কা দিয়ে গোহারা হারবে তুমি। তামাশা কেন চাইছো? হারতেই যাচ্ছি আঙ্কেল। কেন? একজনের মুখে হাসি ফোটাতে সে অনেকদিন হয় হাসে না। সামিন, তোমার আন্টি তোমার জন্য টেনশন করছে। আসবো আন্টি, দেখা দিয়ে যাবো ভোটের আগে। রাখছি। ফোন কেটে দিয়ে স্বামীন দীর্ঘ সময় চুপ করে বসে থাকে। ইসমাম অনবরত ফোন দিয়ে যাচ্ছে। এখন একটুও ইচ্ছে করছে না তার কথা বলতে। ফোনটা দূরে সরিয়ে রেখে বিছানায় টান টান হয়ে শুয়ে পড়ে। মানে ইয়াসার আবার কেন ভোটে লড়বে? ও তো নিজেই পদত্যাগ করেছে। আলো শাড়িগুলো ভাঁজ করে আলমারিতে তুলে রেখে আতাউর আলমের দিকে তাকায়। তারপর বলে, যোগ্যতা প্রমাণ করতে তুমি বাচ্চাদের মতো কিছুক্ষণ পর পর আমাকে প্রশ্ন করবে না, যাও। আতাউর আলম মেয়ের ঘরে ঢোকে। নরম গলায় বলে, মা তুই ঠিক আছিস তো? এমন কেন করছিস? ও তো ওর ভুলটা স্বীকার করছে। এখন এসব বাদ দে। আলো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে চলে যায়। রেহেনা দরজার কাছে দাঁড়িয়ে স্বামীর দিকে তাকিয়ে আছে। বিড়বিড় করে বলে, এই মেয়ে দেখবেন নিজের বিপদ নিজেই ডেকে আনবে একদিন। মেয়ে মানুষ এত যে ভালো না, যথেষ্ট কি হয়নি? রাগ তো আমাদেরও ছিল। ও এখন ওর বাবা মায়ের থেকেও বেশি বুঝতে শুরু করেছে। ফল ভালো হবে না দেখ। আলোর নাম্বার থেকে ফোন দেখে স্বামীন কিছুক্ষণ তাকিয়ে থাকে স্ক্রিনের দিকে। তারপর ফোনটা রিসিভ করে কানে ধরতেই আলো বলে ওঠে, রুলস 1। স্বামীন আলোকে থামিয়ে দিয়ে বলে, রুলস নাম্বার 1, আমি কোনো কমপ্লেইন করিনি আরো, কারো কাছে যাইনি, কাউকে টাকা দিইনি। প্রচারণার জন্য শুধু পোস্টার লাগানো হয়েছে। আলো চুপ করে থাকে। স্বামীন বলতে থাকে, রুলস নাম্বার 2,
আমার দলের ছেলেরা আমাকে কোনো সাহায্য করছে না রুলস নাম্বার 3। এবং আমি আগামী পরশু পর্যন্ত বাড়ি থেকে বের হচ্ছি না। আলো এখনো নিশ্চুপ। শামিন বলতে থাকে, সবকিছু মনে আছে আমার আলো, তুমি নিশ্চিন্তে তোমার কাজ করো। কথাটা বলে শামিন ফোন কেটে দেয়। স্ক্রিনে আলোর ছবিটার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে ওঠে। শামিনের দলের ছেলেরা সবাই কপাল কুঁচকে আছে। শামিন ম্ল্যান হেসে বলে, তোদের একটা সুখবর দিই, আমি দ্বিতীয় বিবাহ করতে যাচ্ছি, তোরা আমার জন্য মেয়ে দেখবি। দলের সবাই শামিনের এমন রসিকতায় সাড়া দেয় না। রাহাতবি রক্ত ভঙ্গিতে বলে। শামিন শুকনো হাসি হেসে বলে, তোরা তোদের ভাবির উপর শুধু শুধু রাগ করছিস, ওর জায়গায় ঠিক। হ্যাঁ, সে তার জায়গায় ঠিক, আপনিও আপনার জায়গায় ঠিক। এখন আমরাও আমাদের জায়গায় ঠিক থাকবো। জিন্দেগিতেও ওই মেয়েকে আমরা আপনার জীবনে আসতে দিব না ভাই। ওই মেয়ে আপনার মতো কাউকে ডিজার্ভ করে না। ওর জন্য হিটলার বেস্ট। আরাব চেঁচিয়ে বলে ওঠে। শামিন তার দিকে তাকিয়ে বলে, আচ্ছা শান্ত হও, তো বিবি হাই হচ্ছে। ওই মেয়ে আমার জীবনে আসবেও না, আমি নির্বাচনে হারবো, তোরা চাপ নিস না। জামিল অসহায়ের মতো একবার শামিন একবার দলের ছেলেদের দিকে তাকায়। শামিন জামিলের দিকে তাকিয়ে বলে ওঠে, তোকে কাজ দিতাম না, কিন্তু তোর ভাবি দেওয়া রুলস মোতাবেক আমার দলের ছেলেরা আমার জন্য সাহায্য করতে পারবে না, তাই তোকে বলা, থানা রোডের এতিমখানায় 4টা খাসি পাঠানোর ব্যবস্থা কর। আজ মাসুদের জন্মদিন, ওকে প্রমিস করা বিরিয়ানি খাওয়াবো। আঙ্কেল, আমি ফুয়াদ, আপনি হয়তো বা চেনেন। আতায়ুর আলম ফুয়াদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে মাথা নাড়ায়। ফুয়াদ বলতে থাকে, আলোর সাথে আমার একটু দরকার ছিল, কাইন্ডলি একটু ডেকে দেবেন? আতায়ুর আলম কিছুক্ষণ চুপ করে থেকে অস্ফুট স্বরে বলে, বসো, তুমি দিচ্ছি। পর্দা সরিয়ে বসার ঘরে ঢুকে আলো অবাক হয়ে যায়। ফুয়াদ উঠে দাঁড়িয়ে বলে, তোমার সাথে কথা বলতে এসেছি আলো। করিস না ছোট, কিচ্ছু হয়নি, কাল সব ঠিক হয়ে যাবে। ইসমাম কিছু মুহূর্ত চুপ থেকে বলে, তুমি অবশ্য শিশুদের মতো করছো ভাইয়া। জানি না কিসের মতো করছি, তবে করা উচিত নয় কি? ও স্বস্তি পাচ্ছে। ইসমাম ক্ষেপে যায়, চেঁচিয়ে বলে ওঠে, ভাইয়া তুমি ভুলে যেও না, আমরাও তোমার লাইফে আছি, আমাদের ইম্পর্টেন্স দাও, তুমি ছাড়া কেউ নেই আমাদের। শামিন ম্ল্যান হেসে বলে, আগামীকালের পর থেকে সবটা নিজের হাতে শেষ করব, তুই টেনশন করিস না। আত্মগরিমা আর আত্মসম্মান দুটোই আলাদা জিনিস আলো, তুমি গুলিয়ে ফেলেছো। আপনি কি এসব বলার জন্য এসেছেন ফুয়াদ ভাই? চা খাবেন না? বন্ধুর শ্বশুর বাড়িতে এসেছেন, আগামীকালের পর থেকে তো আর সেই অধিকারে আসতে পারবেন না। ফুয়াদ আলোর সে কথার জবাব না দিয়ে বলে, সামিন তোমার জন্য উপযুক্ত কিনা জানি না, কিন্তু তুমি সামিনের জন্য উপযুক্ত নও আলো। এইমাত্র বুঝতে পারলাম। সামিনকে প্রতিহিংসা পরায়ণ বলো না, আসল প্রতিহিংসা পরায়ণ তুমি। সামিনের চরিত্রে কিছু ত্রুটি ছিল, ও শুধরে নিয়েছে সেসব, কিন্তু তোমার চরিত্রে যেসব ত্রুটি রয়েছে আলো, তুমি শুধরাতে পারবে না, কারণ নিজের ত্রুটি বুঝতে পারার মতো বোধশক্তি তোমাকে আল্লাহ দেয়ইনি। নিজের প্রতিশোধের 16 আনায় উসুল করে ছাড়লে আমার বন্ধুর থেকে, তাতেও তোমার মন ভরলো না। ওকে কথার মার পেছে ফেলে ভোগাচ্ছ এখন। 3 দিন হলো নিজেকে বাড়িতে বন্দি করে রেখেছে, শুধু তোমার ফালতু আবদার রাখতে। আলো চুপচাপ ফুয়াদের কথা শোনে। ফুয়াদের কথার জবাব সে দেয় না। ফুয়াদ বলতে থাকে, এনিওয়ে, যা যা চাইছো সব হবে, আমিও তৈরি। যেমন দাঁড়িয়ে থেকে তোমাদের বিয়েটা দিয়েছিলাম, তেমন দাঁড়িয়ে থেকে ডিভোর্সটা করিয়ে দেব। আমার বন্ধুর জন্য একটা খারাপ মেয়ে এনে দেবো। তোমার মতো ভালো মেয়ের প্রয়োজন নেই আমার বন্ধুর লাইফে। বলে ফুয়াদ উঠে চলে যায়। আলো চুপচাপ বসেই থাকে। পদত্যাগ করে শামিনের পুনরায় ভোটে দাঁড়ানোর থেকেও গোটা শহরের কাছে সব থেকে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে জামাই শ্বশুর উভয়ের প্রতিদ্বন্দ্বী। এমন ঘটনা বিরল। সবাই কৌতূহলী পুরো ব্যাপারটায়। ভোটের দিন সকাল থেকে শহরে টানটান উত্তেজনা বিরাজ করছে। মার্কেটের বিভিন্ন স্থানে 6 প্রার্থীর পোস্টার লাগানো। আতায়ুর আলম ভোট কেন্দ্র থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েছে কিছুটা। অপারেশনের পরে এতটা চাপ এই প্রথম নিয়ে ফেলেছে, তাই অস্থির লাগছে বেশ। আলো আতায়ুর আলমের সাথে গিয়ে ভোট দিয়ে এই মাত্র ফিরল। তার মুখে কোনো ভাবান্তর নেই। চুপচাপ অপেক্ষা করে আছে সন্ধ্যা ঘনিয়ে আসার। অপেক্ষা করছে ফলাফলের। সৈকত কথাটি বলে তার বাবার দিকে তাকিয়ে আছে। সমস্যার ভুইয়া বলে, বুঝতে পারছি না,
তবে এইবার ওর জেতার চান্স নেই সেটা লিখে নে। মানুষ নিজের পায়ে নিজে কুড়াল বসাই, এই পাগল তো বুলডোজার বসিয়ে দিল। সাগর বলে ওঠে। সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করতে পারছি না। ওর কনফিডেন্স দেখে দল ছেড়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে লড়ছে। সমশের ভূঁইয়া অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে বলে, চিন্তা করিস না, এইবার আমরাই জিতবো। বরাবরের মতো নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছে জনগণ। লোকাল সাংবাদিকেরা তার উপরে একটি ডকুমেন্টারি তৈরি করে লোকাল নিউজ চ্যানেলগুলোতে দেখাচ্ছে। শান্তিনীরের নিচতলার লিভিং রুমের মেঝেতে সবাই আসন পেতে বসে টিভির দিকে তাকিয়ে আছে। একটু পর ফলাফল প্রকাশ হবে। সবার মধ্যে টানটান উত্তেজনা। শামীন ভাবলেশহীনভাবে বসে আছে চুপচাপ, যেন ফলাফল নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সে আগেই জানতো ফলাফল কি হবে। টিভিতে কিছুক্ষণ পর ফলাফলের চার্ট প্রকাশ করা হয়। 90,000 ভোট পেয়ে শামীন প্রথমবারের মতো কোনো দলীয় পৃষ্ঠপোষকতা ছাড়াই দ্বিতীয়বারের মতো প্রথম স্থান রয়েছে। এরপর দ্বিতীয় স্থানে রয়েছে সরকারি দলের মনোনীত প্রার্থী ইউনুস খন্দকার, যা পেয়েছে 50,000 ভোট, এবং তৃতীয় স্থানে রয়েছে আতায়ুর আলম, পেয়েছে 48,000 ভোট। চতুর্থ স্থানে রয়েছে সমশের ভূঁইয়া 36,000 এবং পঞ্চম স্থানে ব্রিগেডিয়ার জেনারেল রিপন মজুমদার 35,000 ভোট পেয়েছে। লিভিং রুমে থাকা ছেলেরা কিছুক্ষণ নিজেদের মুখ চাওয়াচাই করে বিকট চিৎকার দিয়ে ওঠে। শামীন টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। সংবাদ পাঠকের মুখ থেকে আবারও তার জয়ের খবর শুনছে সে। নিজের জয়ে নিজেই কিছুটা অবাক শামীন, কিন্তু যেখানে তার খুশি হবার কথা সেখানে সে খুশি হতে পারছে না। কোনো এক অজানা উৎকণ্ঠা ভিড় করেছে তার মনে। ওদিকে আলো কি করছে? মেনে নিতে পেরেছে তো এই হার? যে ভয়ঙ্কর সেন্সিটিভ একটা মেয়ে কিছু উল্টোপাল্টা করে না বসে আবার। সবুজ শামীনের দিকে তাকিয়ে বলে, জান ভাই, এখন আবার ভাবিকে তুলে আনেন, খুব বাজি ধরেছিল, এখন বুঝুক। শামীন কিছুক্ষণ সবুজের মুখের দিকে তাকিয়ে থাকে, তারপর উঠে দাঁড়ায়। দলের ছেলেরাও শামীনের সাথে সাথে উঠে দাঁড়ায়। শামীন সবাইকে উদ্দেশ্য করে বলে, তোরা কোথায় যাচ্ছিস? আপনার সাথে ভাই। প্রয়োজন নেই, আমি একা যাব। টিভির স্ক্রিনের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে আলো। আতায়ুর আলম স্বাভাবিক, সবসময় ঠান্ডা মাথার লোক সে। এমন পরিস্থিতির জন্য সে মানসিকভাবে তৈরিই ছিল। যখন শুনেছে ইয়াসার আবারও ভোটে দাঁড়াবে, একজন জিতে যাওয়া লোক পুনরায় জিতবে, এটাই তো স্বাভাবিক। মেয়ের জেদের কাছে হার মেনে দাঁড়িয়েছিল ইলেকশনে, তাই আর কোনো ভাবান্তর হয়নি। এই পরিস্থিতিতে নিজের অসম্মান নয়, বরং আলোর কথা ভাবছে সে। তার মেয়েকে সে চেনে, এত কিছু সহজে গ্রহণ করার মেয়ে আলো নয়। কিন্তু আলো কোনো প্রতিক্রিয়া দেখায় না। কিছুক্ষণ টিভির দিকে তাকিয়ে থেকে উঠে দাঁড়ায়। আতায়ুর আলমের ঔষধ এনে দেয় তাকে। আতায়ুর আলম ঔষধ নিয়ে মৃদু স্বরে বলে, নির্বাচন সুষ্ঠু হয়েছে মা, আমার কোনো আক্ষেপ নেই, মাথা ঠান্ডা কর। আলো বাবার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলে ওঠে, মাথা গরম হয়নি আমার আব্বু। তারপর ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে যায়। কলিং বেলের শব্দ হয়। রেহেনা গিয়ে দরজা খুলে অবাক হয়ে তাকিয়ে থাকে। শামীন কিছুক্ষণ চুপ করে থেকে বলে ওঠে, আসতে পারি? রেহেনা এদিক ওদিক তাকিয়ে দরজা থেকে সরে দাঁড়ায়। দ্রুত পায়ে হেঁটে শামীন আলোর ঘরের দিকে যায়। আলোর ঘরের দরজার বাইরে গিয়ে দাঁড়িয়ে পড়ে। দরজার ভিতর থেকে বন্ধ। শামীন উচ্চ শব্দে চেঁচিয়ে ওঠে, আলো, দরজা খুলে দাও। কোনো সারা শব্দ না পেয়ে শামীন দরজায় ধাক্কা দিতে যাবে, অমনি খট করে দরজা খোলার আওয়াজ হয়। শামীন আলোকে কয়েক পলক দেখে ঘরে ঢুকে দরজার ছিটকিনি তুলে দেয়। আলো নিস্তেজ কণ্ঠে বলে, অভিনন্দন। শামীন ঘুরে আলোর দিকে তাকায়। আলো একটু থেমে আবারও বলে, অভিনন্দন আপনাকে জেতার জন্য, ইলেকশন এবং বাজি দুটোই। শামীন আলোর দিকে তাকিয়ে আছে। আলো নিচু স্বরে বলতে থাকে, বসার ঘরে গিয়ে বসুন, ব্যাগ গোছানো হয়ে গিয়েছে, আমি শাড়িটা পাল্টে আসছি। কোথায় যাবে তুমি? আলো মাথা তুলে শামীনের দিকে তাকায়, তারপর বলে, আপনার সাথে সংসার করতে। বাজিতে জিতেছেন আপনি। শামীন ম্ল্যান হাসে, তারপর নিচু স্বরে বলে, কোথাও যেতে হবে না তোমাকে আলো। আলো শামীনের দিকে দীর্ঘক্ষণ উদাস দুটি চোখ নিয়ে তাকিয়ে থেকে তেজি কণ্ঠে বলে ওঠে, আপনার দয়া দেখাতে হবে না, আমি ভীতু মেয়ে নই। আমি যাব, আমি আমার কথা রাখবো, করব আমি আপনার সংসার। চল।
কথাটি বলে আলো আলমগীরের কাছটি যেতে নেয়। মুহূর্তেই হাতে শামিনের হাতের স্পর্শ পেয়ে ঘুরে তাকায়। ততক্ষণে শামিন আলোকে নিজের কাছে টেনে নিয়েছে। আলো শামিনের চোখের দিকে তাকিয়ে আছে। শামিন ম্ল্যান হেসে আলোর কপাল থেকে অগোছালো চুল কানে গুঁজে দিয়ে বিড়বিড় করে বলে, অবুঝ আসিয়া, আমার ভালোবাসাকে বরাবরের মতো ভুল ব্যাখ্যা দিচ্ছ তুমি। দয়া আমি তোমাকে করিনি, কখনোই করিনি। এটাও দয়া না। যেটুকু আমি তোমাকে দিলাম তার নাম ভালোবাসা। আলো চুপ করে শামিনের দিকে তাকিয়ে থাকে। শামিন আলোর মাথায় হাত বুলিয়ে বলতে থাকে, তোমাকে কখন ভালোবেসে ফেলেছি তা আমি জানি না, কিন্তু যখন তুমি সাপের ভয়ে আমাকে এসে আঁকড়ে ধরলে, তখন থেকে বুঝতে পেরেছি আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তখন থেকে প্রতিটা মুহূর্ত আমি যা তোমাকে দিয়েছি সেটা আমার ভালোবাসা। বিশ্ব ব্রহ্মাণ্ড উল্টে গেলেও ওই অনুভূতি ভালোবাসাই থাকবে, তুমি যতই ভুল ব্যাখ্যা দাও না কেন। তোমার মতো ক্ষুদ্র আসিয়ার অপব্যাখ্যায় আমার ভালোবাসা বদলে যাবে না। আলো নিশ্চুপ। শামিন বলতে থাকে, তুমি আমার না পাওয়া একটা প্রশান্তি। তোমায় আমি আমার মনে আটকে রাখবো, কাগজে কলমে না পারি। যা যা আবদার করেছো পূরণ করেছি, বাজিতে জিতেছি। শর্ত হিসেবে তুমি আমার কথা শুনবে, আর আমার কথা হচ্ছে তুমি ভালো থেকো। তোমাকে ভালোবাসার উপহার স্বরূপ 2-1 দিনে ডিভোর্স লেটার সাইন করে পাঠিয়ে দিব। সাইন করে বাঁধিয়ে ওই দেয়ালে টানিয়ে রাখবে। আমি চাই তুমি আমার ভালোবাসা প্রতিদিন দেখো। আলো কিছু বলতে যাবে, শামিন আলোর মুখ চেপে ধরে। তারপর বলে, চুপ। আমি এত তোমার হৃদয় প্রশান্তি করা কথা বলে যাচ্ছি, তোমার কান কি শান্তি পাচ্ছে না? বলো, কেন এখন আমাকে যন্ত্রণা দিতে কথা বলতে চাইছো? কিচ্ছু শুনতে চাই না আমি তোমার থেকে। আমি পারবো না, আমার ক্ষমতা নেই। উল্টো পাল্টা কথা বলে আর আমাকে যন্ত্রণা দিও না আসিয়া। কয়েক মুহূর্ত পরে আলোর মুখ থেকে শামিন হাত সরিয়ে নিয়ে আলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে। তারপর আলোর গালে আলতো করে হাত বুলিয়ে তার কপালে লম্বা সময় ধরে একটা চুমু খায়। আলো চুপ করে দাঁড়িয়ে থাকে। শামিন আবারও আলোর চোখে চোখ রেখে মৃদু স্বরে বলতে থাকে, সবকিছু অনেক বেশি সুন্দর হতে পারতো আসিয়া, অনেক বেশি রঙিন, কিন্তু তুমি বর্ণান্ধ। রঙের গুরুত্ব তুমি বুঝতেই চাচ্ছ না। তোমার নারী সত্তার অনুভূতিকে সম্মান জানাতে আমি আমার জীবনের সব থেকে বড় ত্যাগ স্বীকার করলাম। নয়তো স্বামীনের জিনিস স্বামীন ইহো জন্মে ছাড়ে না। কথাটা বলে শামিন আলোকে ছেড়ে দেয়। আলো চুপচাপ দাঁড়িয়ে থাকে শামিনের দিকে তাকিয়ে। শামিন আলোর ঘরের দরজা খুলে চলে যায়। দীর্ঘ সময় আলো নিজের স্থানে দাঁড়িয়ে থেকে বিছানায় ধপ করে বসে পড়ে। আপনার স্ত্রীকে আপনি ডিভোর্স দেবেন? কাজী শামিনের দিকে তাকিয়ে আছে। শামিন একটা চেয়ার টেনে বসে গম্ভীর কণ্ঠে বলল, প্রথমত আমাকে আপনি করে বলবেন না, আমি আপনার ছেলের বয়সী। কাজী বিনয়ী হয়ে বলে, তুমি কেন ওকে তালাক দিতে যাচ্ছ? জরুরি তালাক দেওয়াটা। আপনি কাগজপত্র রেডি করবেন। কত সময় লাগবে? বেশি দেরি হবে? কাজীর হতভম্ব ভাব কাটছে না। সে বলে, কিছুক্ষণ আগে তুমি পুনরায় মেয়র নির্বাচিত হলে, আর তুমি এখন এসেছো বউ তালাক দিতে? কেন, কি করেছে তোমার বউ? ও কিছু করেনি, আমি করেছি। কি করেছো? ওকে বিয়ে করেছি। কাজী শামিনকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। সেই শামিন আর এই শামিনের মধ্যে বিস্তর ফারাক। এই শামিনী আশারের চোখে সেদিন হিংস্রতা দেখেছিল, আজ দেখেছে উদাসীন দুটি চোখ। শামিন বলে ওঠে, বেশি দেরি হবে আঙ্কেল? কাজী মাথা নাড়িয়ে বলে, 2 দিন লাগবে। শামিন একটা গভীর নিঃশ্বাস ফেলে। তারপর কাজীর টেবিলের ওপরে একটা ঢেকে রাখা পানির গ্লাসে চোখ যায় তার। কাজীর দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, পানিটা কি ভালো? আমি খেতে পারি? কাজী মাথা নাড়িয়ে গ্লাসটা শামিনের দিকে এগিয়ে দেয়। শামিন ঢক ঢক করে গ্লাসটা খালি করে উঠে দাঁড়ায়। কাজীর দিকে তাকিয়ে নিস্তেজ কণ্ঠে বলে, কাগজপত্র রেডি রাখবেন। চেয়েছিলাম মিউচুয়াল ডিভোর্স দিতে, কিন্তু অত সময় অপেক্ষা করতে ইচ্ছে করছে না, ওর কষ্ট হবে। কথাটা বলে শামিন ধীর পায়ে হেঁটে কাজী অফিস থেকে বেরিয়ে আসে। কাজী ফ্যালফ্যাল করে শামিনী আশারের যাওয়া দেখে। বসার ঘরে ঋতু সোফায় গা এলিয়ে দিয়ে বসেছিল। শামিনকে দেখে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে তার কাছে আসে। শামিনের দৃষ্টি দেখে সে থমকে যায়, উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে ভাইয়া? শরীর খারাপ আপনার? চোখ এমন লাগছে কেন? কেমন লাগছে? সারাদিনে কিচ্ছু খাননি?
আমি আপনার জন্য বসে আছি, আসুন খাবেন। শামিন ব্ল্যান্ড হেসে ঋতুর মাথায় আলতো করে হাত বলিয়ে দিয়ে সিঁড়ির দিকে যেতে যেতে বলে, খেয়ে নাও তুমি। চুনু কাকার দোকান থেকে একটা ভেজিটেবল রোল খেয়েছি আমি। ঋতু থমথমে মুখ নিয়ে শামিনের যাওয়া দেখে। ওই শুভ্র পাঞ্জাবি গায়ে বলিষ্ঠ শরীরের মানুষটার জন্যে তার ভীষণ কষ্ট হচ্ছে। ভীষণ উত্তপ্ত দুপুর, গরমে ঘেমে নিয়ে একাকার হয়ে দাঁড়িয়ে আছে। ওড়না দিয়ে মুখ মুছে এদিকে ওদিকে তাকাই আলো। হিয়া বলে, চল, রিস্কার জন্য দাঁড়িয়ে থেকে লাভ নেই, আজ বোর্ড পরীক্ষা। সবাই হাই স্কুলের সামনে গিয়ে বসে আছে বোধহয়, মাত্র 15 মিনিটের রাস্তা, চল হেঁটেই যাই। আলো ক্লান্ত চোখে হিয়ার দিকে তাকিয়ে নিষ্প্রাণ গলায় বলে, চল। দুজনে হাঁটতে থাকে। কিছু পথ যেতেই নীরবতা ভেঙে হিয়া বলে ওঠে, শেষ পর্যন্ত তোর সিদ্ধান্তই থাকলো, কি বলিস? আলো চুপ করে থাকে। হিয়া বলে ওঠে, মা সব সময় আমাকে বলতো একটু আলোর মতো হতে পারিস না। তখন আমিও ভাবতাম, ইস আমি যদি তোর মতো হতে পারতাম, কিন্তু এখন আমি মোটেও তোর মতো হতে চাই না। ভয় হয় আমার তোকে দেখলে। আলো এখনো নিশ্চুপ। হিয়া আলোর নীরবতা দেখে তার দিকে তাকায়। কলেজের গেটের ডান পাশে সৈকত নৌসিনের হাত ধরে দাঁড়িয়ে আছে। নৌসিন কোনো নড়াচড়া করছে না, কিন্তু তার চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। আলো সেদিকে তাকিয়ে আছে। হিয়া পাশ থেকে বলে, এই আলো, তুই কি এখন আবার ঝামেলা করবি? দেখ ওটাও বুঝে নেবে। তখন এত করে নিষেধ করলাম প্রেমের প্রস্তাব গ্রহণ না করতে, শোনো না। আমার আর ভালো লাগছে না তোকে ঝামেলায় পড়তে দেখতে। চল গেটের ভিতরে চল। হিয়া আলোকে তাগাদা দেয়। সৈকতের সাথে দিঘির পাড়ের ঘটনার কথা মনে পড়লেই তার পুরো শরীর এখনো অসাড় হয়ে যাচ্ছে। ওই দিন কেউ না পৌঁছালে তার অবস্থা খুব খারাপ হতে পারত। সে ইহজনমে সৈকতের চোখের সামনে পড়তে চায় না। কি রে, বিয়ে ঠিক হয়েছে নাকি তোর? তা তোর হবু স্বামীকে বলে দেব আমি তোর কোথায় কোথায় শুয়েছি, বলে দিব কোথায় কোথায় তিল আছে। জড়ানো কিন্তু তেজি কণ্ঠে নৌসিনের হাতের কবজি চেপে ধরে সৈকত বলতে থাকে। নৌসিনের চোখ বেয়ে গড়িয়ে পড়া 2 ফোঁটা তরল দেখে বোঝার উপায় নেই সে ভেতরে ভেতরে গলা কাটা মুরগির মতো তরপাচ্ছে। আবেগের বশে একটা ভুলের জন্য তার জীবনের চরম প্রতিদান দিতে হবে। তার নিস্তার নেই এই জানোয়ারটার থেকে। নৌসিন চেঁচাতেও পারছে না, ঝাপসা চোখে এদিক ওদিক তাকাচ্ছে। কানের কাছে সৈকতের বলা কথাটা প্রতিধ্বনিত হচ্ছে, বলে দিব নসীন, বলে দিব। আলো হিয়ার হাত ছাড়িয়ে দিয়ে সৈকতের দিকে এগিয়ে যায়। গিয়ে সৈকতের হাত থেকে নৌসিনের হাত ছাড়িয়ে নিয়ে নৌসিনকে আগলে নেয়। তারপর নৌসিনকে ধমকের সুরে বলে, চেঁচাতে পারিস না স্টুপিড। নৌসিন ভয়ে গুটিয়ে গিয়েছে। সৈকত একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, এখান থেকে যা। ঠান্ডা গলায় বলে আলো। সৈকত বলে ওঠে, আমির মতো বেশ সাহস না তোর? আমি 1 2 3 গুনবো। এখান থেকে যাবি সৈকত, নয়তো আজ ভয়াবহ কিছু হয়ে যাবে। তাই নাকি? কি হবে দেখা। নৌসিন খপ করে আলোর হাত ধরে বলে, ও নেশা করে আছে আলো। আলো নৌসিনের থেকে হাত ছাড়িয়ে নিয়ে সৈকতের দিকে কিছু মুহূর্ত চুপ করে তাকিয়ে থেকে পায়ের জুতা খুলে মারতে শুরু করে। মুহূর্তেই ভিড় জমে যায় কলেজের সামনের রাস্তাটায়। কিছু ফার্স্ট ইয়ারের মেয়েরাও এসে আলোর সাথে সমান তালে পেটাতে থাকে সৈকতকে। নৌসিন একটু সাহস পায়, তীব্র ঘৃণা নিয়ে চেঁচিয়ে বলে ওঠে, পেটা, আরো পেটা। সৈকতের কানে নৌসিনের সেই চিৎকার পৌঁছয়। হিংস্র জানোয়ারের মতো নৌসিনের দিকে তাকিয়ে থাকে সৈকত। নৌসিনের চোখ বেয়ে অঝোর ধারায় পানি গড়িয়ে পড়তে থাকে। অবস্থা বেগতিক দেখে হিয়ায় সে আলোকে পেছন থেকে চাপটে ধরে সরিয়ে নেয়। বেশ কিছু লোক এসে পরিস্থিতি সামলানোর চেষ্টা করে, তবে উচ্চবাচ্য বলে না সৈকতকে। সবাই খুব ভয় পায় নতুন এই ত্রাসকে। সৈকত গা ঝাড়া দিয়ে নৌসিনের দিকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে এক পলক তাকিয়ে থেকে বাইক স্টার্ট করে চলে যায়। ভাইজান, শামিন কিছু কাগজপত্র দেখছিল। সীতারার ডাকে তার দিকে তাকিয়ে অস্ফুট স্বরে বলে, গরু গুজাতে এসেছিল। অগুছালো তো কিছু নেই আমার জীবন ছাড়া। ঠান্ডা গলায় শামিন কথাটি বলে নিজেই বেশ অবাক হয়। এসব কি ধরনের কথা বলছে সে সীতারাকে? সীতারা মৃদু স্বরে বলে, দুল ঝাড়তে পাঠিয়েছে মেজবাবি। ঝাড় তাহলে।
স্বামীন আবারও কাগজে মন দেয়। সীতারা ঘর গোছাতে গোছাতে স্বামীনের ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অনেকটা সংকোচ নিয়ে নিচু স্বরে বলে, এগুলো এখান থেকে সরিয়ে ফেলবো ভাইজান। কোনগুলো? স্বামীন না তাকিয়েই জিজ্ঞেস করে। সীতারা আগের থেকেও নিচু স্বরে বলে ওঠে, বড় ভাবির সাজার জিনিস। স্বামীন মাথা তুলে তাকায়। তার ড্রেসিং টেবিলের সামনে এখনো আছিয়ার অব্যবহৃত প্রসাধনী অযত্নে পড়ে আছে, যা কখনো ওই মেয়েটা ছুঁয়েও দেখেনি। স্বামীর একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, না, এগুলো ওখানে থাকুক, দেখতে ভালো লাগছে। সীতারা আর কিচ্ছু বলে না, ঘর পরিষ্কার করে দিয়ে চলে যায়। স্বামীন আবারও কাগজ থেকে চোখ সরিয়ে ড্রেসিং টেবিলের দিকে তাকায়। অপলক তাকিয়েই থাকে সেদিকে। কুকুর ভাগ্য বলে যদি কিছু থাকে তাহলে আলোর ক্ষেত্রে শব্দটা প্রযোজ্য। তার কুকুরে ভীষণ ভয়। ক্লাস 5-এ একবার কামড়ে আলোকে বেহুশ বানিয়েছিল, তখন থেকে এই প্রাণীটাকে ঝুমের মতো ভয় পায় সে। কিন্তু রাস্তাঘাটে এই প্রাণীটার সাথেই আলোর হুটহাট দেখা হয়ে যায়। আলো একটা ঢোক গিলে এদিক ওদিক তাকায়। কিছুক্ষণ আগে হিয়া সাথে ছিল, তখন আসতে পারলো না অশুভগুলো। এখন আলোর সাথে কেউ নেই। আলোর বুকটা ধরপড়িয়ে উঠছে। 2 পায়ের কুকুরগুলোকে তো জুতা পেটা করে সামলানো যায়, 4 পায়ের কুকুরগুলোকে সে কিভাবে সামলাবে? মনে হচ্ছে এক্ষুনি কামড়ে দেবে, ঝাঁপিয়ে পড়ে ছিন্ন ভিন্ন করে দেবে আলোকে। এক পা সামনে এগোতেই একটা কুকুর ঘেউ ঘেউ করে ওঠে। আতঙ্কে আলো জমে যায়। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখে আরো 2টো কুকুর এসে বাকি 3টার সাথে যোগ দিয়েছে। সব কটা ঘেউ ঘেউ করতে শুরু করেছে। মনে হচ্ছে এরা নিজেদের মধ্যে আলোচনা করছে কে আগে প্রথম কামড় বসাবে। আলো এক লাফে পেছনে আগায়। আশেপাশে ত্রিসীমানায় কেউ নেই। সব লোক কোথায়? পাশের মসজিদে জোহরের আজান দিয়ে দিয়েছে। কিছুটা সাহস সঞ্চয় করে সে ঘুরে দৌড়তে শুরু করে, এদিক ওদিক না তাকিয়ে। কুকুরের কামড় খেয়ে মরতে সে ইচ্ছুক নয়। প্রাণ হাতে নিয়ে দৌড়তে গিয়ে হুট করে তার পায়ের সাথে একটা ভাঙা ইটের ধাক্কা লেগে যায়। ঘটনার আকস্মিকতায় আলো কিছু বুঝে ওঠার আগেই নাকে তীব্র পিচের গন্ধ অনুভব করে। রোদের তাপে রাস্তার পিচ গলে গন্ধ ছড়িয়ে যাচ্ছে। নাকের কাছে তীব্র যন্ত্রণা অনুভূত হয়। ধীরে ধীরে মাথা তুলে ওপরে তাকাতেই দেখে একটা বলিষ্ঠ হাত তার দিকে কেউ বাড়িয়ে ধরে রেখেছে। আলোর হাঁটুর কাছটায় যন্ত্রণা হচ্ছে। ছিলে গেলে যেমন হয়। ধীরে ধীরে হাতের মালিককে দেখবে বলে সে মাথা তুলে তাকাতেই থমকে যায়। অসহায়ের মতো এদিক ওদিক তাকিয়ে কি মনে করে হুট করেই স্বামীনের হাতে হাত রাখে। স্বামীন গম্ভীর মুখে টেনে তোলে আলোকে। নাকে বাড়ি খেয়ে নাকের ডান পাশের ছিদ্র থেকে রক্ত ঝরছে। হাঁটুর কাছটা ছিলে গিয়েছে। নতুন চুড়িদারটা রক্ষা পায়নি। লজ্জায় আলো গুটিয়ে যায়। প্রকৃতি তাকে ক্ষণে ক্ষণে মুখ থুবড়ে পড়ার ব্যবস্থা করে দিচ্ছে। স্বামীন আলোর দিকে না তাকিয়ে দূরে দাঁড়িয়ে থাকা কুকুরগুলোর দিকে এগিয়ে যায় 2 কদম। কুকুরগুলো উল্টো পথে দৌড়ে যায়। আলো ব্যথাতুর শরীরে অবাক হয়ে তাকিয়ে থাকে। স্বামীন যেন আলোর মনের কথা বুঝে যায়। নিচু স্বরে বলে ওঠে, ওরা আমার স্বজাতি, তো আমাকে খুব মানে। আলো মাথা তুলে স্বামীনের দিকে তাকায়। স্বামীন মাথা ঘুরিয়ে আলোর দিকে তাকাতেই দুজনের চোখাচোখি হয়। আলো চোখ নামিয়ে নেয়। স্বামীন তাচ্ছিল্যের সাথে বলে, তোমাকে ফলো করছিলাম না, আমাকে অপবাদ দিও না, এখানে কাজ ছিল। কাজ? মহিলা কলেজের সামনে? হুট করে আলো নিচু স্বরে জিজ্ঞেস করে বসে। স্বামীন ঠান্ডা গলায় বলে, না, মহিলা কলেজের পাশে, কাজী অফিসে। আলো পুনরায় মাথা তুলে তাকায়। কৌতূহলী হয়ে না চাইতেও বলে ওঠে, কাজী অফিসে কি বিয়ে করছেন নাকি? স্বামীন এক পলক আলোর দিকে তাকিয়ে বলে, আমাদের ডিভোর্সের কাগজপত্র গোছানো হয়েছে কিনা খোঁজ নিতে এসেছি। কাজের নাতি হসপিটালে, আজ হবে না, তোমার দুর্ভাগ্য। আলো স্বামীনের চোখের দিকে তাকিয়ে থাকে। স্বামীন আলোর দৃষ্টি উপেক্ষা করে ধীর পায়ে এগিয়ে যায়। হঠাৎ করে আলোর ভীষণ রাগ হতে শুরু করে। এতটা আঘাত পেয়েছে আলো, লোকটা ভদ্রতা করেও একবার জিজ্ঞেস করলো না আলোর ব্যথা করছে কিনা। আগে তো আলো না চাইতেও ব্যথা পেলে কোলে নিয়ে দৌড়াদৌড়ি করত। খুব রাগ হচ্ছে। কেন হচ্ছে তার উত্তর আলোর জানা নেই। পেনকিলার নিয়েছিস? রেহেনা এসে আলোর মাথার কাছে বসে। আলো চোখ মেলে মায়ের দিকে তাকিয়ে বলে, নিয়েছি, জ্বর আসছে সম্ভবত। রেহেনা কিছুক্ষণ মেয়ের মুখের দিকে তাকিয়ে থেকে বলে ওঠে, একটা বার ভেবে দেখবি মোনা, শেষবারের মতো।
রেহেনা যখন আলোর কাছে বিশেষ কোনো আবদার করতে চায় তখন মনা বলে সম্বোধন করে। আলো নিশ্চুপ হয়ে থাকে। রেহেনা বলতে থাকে, তুই রেখে যাস না মা, অশিক্ষিত বাঙালি মায়ের মন তো তাই মানছে না। কথাটা বলে রেহেনা শাড়ির আঁচল দিয়ে চোখের পানি মোছে, তারপর বলে ওঠে, কোন মানুষ কি আবেগ, রাগ, জেদ, প্রতিহিংসা, পরায়ণতা ভুলের উঠবে? তুই আমাকে দেখ, এমন একটা মানুষ। আলো চুপ করে মায়ের কথা শুনতে থাকে। রেহেনা আলোর নির্জীবতা দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে উঠে দাঁড়ায়। দরজার বাইরে আতায়ুর আলম দাঁড়িয়ে ছিল। রেহেনা নিজের স্বামীকে দেখে কয়েক মুহূর্ত দাঁড়ায়, তারপর চলে যায়। আজকে ডেলিভারি দিয়ে আর কাজ নেই। আমি অর্ডার নেইনি। আমার সেকেন্ড ইন কোর্স এক্সাম কাল। আজ ইউনিভার্সিটি যাচ্ছি, তোমরাও চলে যাও। সবকিছু গুছিয়ে নিয়ে আলো নিস্তেজ কণ্ঠে বলে সবাইকে। সিঁড়ি বেয়ে উপরে উঠে হিয়া আলোকে ডাকতে থাকে। আলো ঘুরে তাকায়। হিয়া বলে, আজ মশলার ডেলিভারি দেওয়ার ছিল, তুই আচার দিয়েছিস কেন? সব খেয়ে বসে আছিস? তাই তো, ডেলিভারি বয় চলে গিয়েছে, দাঁড়া আমি চেঞ্জ করে দিচ্ছি। বিউটি বলে ওঠে। সবাই কাজে ব্যস্ত হয়ে পড়ে। হিয়া এগিয়ে আলোর সামনে এসে দাঁড়ায়। খুঁটিয়ে খুঁটিয়ে আলোকে দেখে বলে ওঠে, কি ব্যাপার বলতো, কি হয়েছে তোর? কি হবে? আমতা আমতা করে আলো। হিয়া বলে ওঠে, দুদিন ধরে বেশ খেয়াল করছি অন্যমনস্ক থাকিস তুই। কেমন কেমন করে কথা বলিস, আঙ্কেল হেরেছে বলে? আলো মাথা নাড়িয়ে বলে, আব্বুর হার নিয়ে আমার আক্ষেপ নেই, সে তো তৃতীয় হয়েছে। হিয়া অলস ভঙ্গিতে একটা চেয়ার দখল করে টেনে বসে এদিক ওদিক তাকিয়ে বলে, তোকে একটা সিক্রেট বলি, আমি আতাউর আঙ্কেলকে ভোট দেইনি, ইয়াসার ভাইয়াকে দিয়েছি। আলো হিয়ার দিকে তাকিয়ে থাকে। হিয়া বলতে থাকে, আমি প্রিটি শিওর আমাদের ক্লাসের সব মেয়ে ইয়াসার ভাইয়াকে ভোট দিয়েছে। ইনফ্যাক্ট তরুণের দল ইয়াসার ভাইয়াকে বেছে নিয়েছে, আর বাকিরা তো সব বুড়ো লোক। একটু থেমে হিয়া হাই তুলতে তুলতে বলে, আমাদের ক্লাসের অধিকাংশ মেয়ের ক্রাশ তোর স্বামী। তারা কি বলাবলি করে জানিস? বলে ইয়াসার ভাইয়া তাদের তুলে নিয়ে বিয়ে করলে তাদের জীবন ধন্য হয়ে যেত। কথাটা বলে হিয়া উচ্চ শব্দে হাসতে থাকে। তারপর বলে, ইতিহাসে তোর কেসটাই বোধহয় এই প্রথম যেখানে ভিকটিমের প্রতি বিরক্ত আর অপরাধের প্রতি সহানুভূতি দেখাচ্ছি আমরা। আলো হিয়ার থেকে চোখ সরিয়ে নিয়ে নিচু হয়ে আঁচড়ের বয়ামগুলো সরিয়ে রাখে। হিয়া বকবক করতে থাকে। একটু পরে আলোর দিকে তাকিয়ে বলে, চুপ করে আছিস কেন? কি বলবো? অন্য সময় হলে তো আমাকে কাঁচা খেয়ে ফেলতি। আজ ইয়াসার ভাইয়ের নামে এত এত কথা বলছি আর তুই চুপচাপ শুনছিস। আমাকে ঝাড়ি মারছিস না কেন? ব্যাপার কি বলতো? প্রেমে টেমে পড়লি নাকি আমার দুলা ভাইয়ের? দেখ, প্রেমে পড়লে আমাকে কানে কানে বলে দে সময় থাকতে। আপু তোমার জন্য নোটিশ এসেছে। আলো চমকে উঠে দাঁড়ায় আয়াতের কথা শুনে। আয়াত দাঁড়িয়ে আছে। আলোর অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে কাঁপা কাঁপা গলায় বলল, কাজী অফিস থেকে। আয়াত অবাক হয়ে বলে, কাজী অফিস থেকে নোটিশ আসবে কেন? ব্যাংক থেকে এসেছে তোমার ডিপোজিটের। আলো একটা লম্বা নিঃশ্বাস ছাড়ে। হিয়া আলোর অস্বাভাবিক আচরণ পর্যবেক্ষণ করতে থাকে। ফিসফিসিয়ে রবিকে বলে সাদিক। রবি বিরক্ত ভঙ্গিতে মাস্ক পরে নেয়। রোদের তাপে কপাল থেকে টপ টপ করে ঘাম বেয়ে নামছে। মেজাজ যথেষ্ট খারাপ। মুখে কারান্ত শব্দ করে বলে ওঠে, কি বলতো, এত দেরি করছে কেন? আসেনি নাকি? সাদিকের কথা শেষ হলে রবি এদিক ওদিক তাকায়। কলেজের গেটের বাইরে এতগুলো পাখির মধ্যে তাদের টার্গেটকে খুঁজে বের করা ভীষণ কষ্টসাধ্য ব্যাপার। হাতের ছোট বোতলটার দিকে এক পলক তাকিয়ে বোতলটা আবারও আড়াল করে ফেলে সে। তারপর মোবাইলে একটা হিন্দি গান ছেড়ে তীক্ষ্ণ দৃষ্টিতে গেটের দিকে তাকিয়ে থাকে। এই মরতে চাস নাকি? আলোকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় নৌশিন। হুশ করে পাশ দিয়ে একটা মিনি ট্র্যাক চলে যায় আলোর। বুকে হাত দিয়ে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে সে। নৌশিন আলোর হাত ধরে রেখেছে। নিজেকে সামলে নিয়ে আলো নৌশিনের দিকে তাকিয়ে শুকনো গলায় বলে, থ্যাঙ্কস। নৌশিন আলোর হাত ধরে বলে, কি হয়েছে তোর? পুরো ক্লাসে অন্যমনস্ক ছিলি, একটু হলে আজ ট্রাকের নিচে পড়ে মরতি। সমস্যা কোথায়? আলো মাথা নাড়িয়ে অস্ফুট স্বরে বলে, কিছু না।
নৌশিন হুট করে আলোর কপালে হাত দিয়ে বলে, গা গরম তোর, চল তোকে রিক্সায় তুলে দেই, মোড়ের মাথা থেকে চল। দুজনে হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে আলো বলে ওঠে, সৈকত তোকে আর বিরক্ত করছিল? নৌশিন বলে, না, আমিও অবাক হচ্ছি আলো, ও এত সহজে আমার পিছু ছেড়েছে, খুবই অবাক হচ্ছি। এসব কুকুরকে এইভাবেই সোজা করতে হয়। শুকনো গলায় বলে ওঠে আলো। সাদিক আর রবি তীক্ষ্ণ দৃষ্টিতে আলো আর নৌশিনের দিকে তাকিয়ে আছে। রবি অবাক হওয়ার মতো করে বলে, আসল কোনটা? দুটোর চেহারা তো এক। এখন কি করব? দুটো আঠার মতো লেগে আছে কেন? দুটোকে দেব নাকি? নৌশিন এদিক ওদিক তাকিয়ে রিক্সা খুঁজতে থাকে। আলো পাশে অন্যমনস্ক হয়ে দাঁড়িয়ে। হঠাৎ করে নৌশিনের পার্স ব্যাগটা হাত থেকে নিচে পড়ে যায়। নৌশিন ব্যাগটা তোলার জন্য ঝুঁকে যেতেই হুশ করে তাদের পাশ দিয়ে একটা মোটর সাইকেল চলে যায়।